কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা মহাকর্ষ অধ্যায়টা পড়বো। মহাকর্ষ অধ্যায় নিয়ে কি তোমার ভয় আছে? যদি ভয় থাকে তুমি আজকের ক্লাসটা করো, দেখবা এই অধ্যায় একেবারে পানির মতো সহজ হয়ে যাবে এবং এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন তুমি খুব অনায়াসে সলভ করতে পারবা। দেখো, মহাকর্ষ অধ্যায়ের অনেক 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 বড় প্রবলেম আছে বা অনেক জটিল কিছু আছে। ভাই, এত কিছু পড়া লাগবে না, একেবারে সুন্দর করে যা কিছু পড়া লাগবে সেই জিনিসগুলো সুন্দর করে স্লাইডের মধ্যে গুছাই দিব। তোমার জাস্ট খালি কাজ হচ্ছে ক্লাসটা করে নিজে নিজে একটু প্র্যাকটিস করা, তাহলে 100% প্রস্তুতি হয়ে যাবে। এবং এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষার হলে যাও, দেখবা নিজের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করি। চলো আমরা প্রথমে মহাকর্ষ অধ্যায়ের সূত্রগুলোকে একটু বলে দিই, একটু সূত্রগুলো তোমাকে বলে দিই। তো প্রথমে আসো মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, দুইটা ভর বস্তু m1 এবং m2, এরা পরস্পর থেকে r দূরত্বে আছে। এই r দূরত্ব কিন্তু এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু r, পরস্পর থেকে r দূরত্বে আছে। এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেই আকর্ষণ বল F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এই আকর্ষণ বলের মান ভর দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। এই আকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এমসিকিউ কিন্তু আসে এরকম যে দুইটা ভরের মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে বল কত গুণ হবে? বল হবে আগের পূর্বের 1 ডিভাইডেড বাই 9 গুণ, মানে 9 ভাগ। কিভাবে? 3 গুণ, আর এর মান 3, তো 3 এর বর্গ করো 9, তাহলে এফ হবে 1 ডিভাইডেড বাই 9 গুণ। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। এখানে এই যে জি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। একক কি হবে? জি এর একক, এটা কিন্তু এমসিকিউ আসে, জি এর একক এবং মাত্রা। দেখো এফ আর স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার। জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, m1 m2 ভর মানে কেজি, অর্থাৎ 2 কেজি, কেজি স্কোয়ার, তাহলে কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে জি এর একক। তো জি এর মাত্রাও আমরা বের করতে পারবো, খুব সহজে জি এর মাত্রা বের করা যাবে। জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। আমি যদি মাত্রা বের করতে চাই, উপরে বল, বল এফ ইকুয়াল টু এম এ, তাহলে ভর এ মানে এল টি টু দি পাওয়ার -2, বুঝছো? এফ ইকুয়াল টু এম এর মাত্রা এম, এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2। আর স্কোয়ার দ্যাট মিনস এল স্কোয়ার, আর নিচে m1 m2 মানে 2 এম, তাহলে এম স্কোয়ার। তাহলে কাটাকাটি করে নিচে একটা এম থাকে, উপরে এল থাকে 3টা, আর টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2। তাহলে মাত্রাটা কি হবে? এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার 3 এবং টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। দেখো কত সহজে আমরা বের করে নিলাম। এবার আসো মহাকর্ষ প্রাবল্য। মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য হচ্ছে একক ভরের উপর মহাকর্ষ বল। মনে করো কোনো একটা ভর বস্তু আছে, এখানে এটা এম ভর, এটা তার একটা মাধ্যাকর্ষণ ক্ষেত্র। মাধ্যাকর্ষণ ক্ষেত্র কি? যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো ভর আসলে আকর্ষণ করবে সেটা হচ্ছে তার মাধ্যাকর্ষণ ক্ষেত্র। যে ক্ষেত্রব্যাপী মহাকর্ষ বলের প্রভাবটা বজায় রাখতে পারে সেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ ক্ষেত্র। তাহলে এই যে ভর, এই এলাকাটা হচ্ছে মাধ্যাকর্ষণ ক্ষেত্র। এবার এই মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরের দূরত্ব এর জন্য অসীম দূরত্ব। তাহলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে থেকে আমি একটা ভরকে এনে এখানে বসালাম। কত ভরকে এনে বসালাম? এম ভরকে এনে বসালাম। কত দূরত্বে? এর থেকে ধরো আর দূরত্বে। এম ভরকে এনে বসালে এম ভরকে এই বড় এম ভরটা সে এফ বলে আকর্ষণ করে। মহাকর্ষ বল হচ্ছে একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল কত? তাহলে এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল এফ, তাহলে একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল এফ ডিভাইডেড বাই এম। এটাই হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। প্রাবল্যকে আমরা ইজি দিয়ে লিখি, এটা ইকুয়াল টু এফ
ডিভাইডেড বাই এম। একক কি, প্রাবল্যের একক কি? দেখো এখান থেকে একক চলে আসবে। মহাকর্ষ প্রাবল্যের একক উপরে এফ নিউটন, নিচে এম কেজি, তাহলে নিউটন পার কেজি, এটা হচ্ছে একক। ওকে, এইবার আরো একটা সূত্র আছে, বিন্দু ভর, এম ভর একটা বিন্দু ভর, তার জন্য আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য কত হবে। দেখো প্রাবল্যের এইটা একটা সূত্র লিখছি। এবার ইজি ইকুয়াল টু এফ, এফ কি বল, কার উপর, এর উপর, তাহলে বলের সূত্র হচ্ছে জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, দেন ছোট হাতের এম দিয়ে ভাগ, তাহলে এই ছোট হাতের এম দুই পাশ থেকে কাটাকাটি গেল, তাহলে প্রাবল্য হচ্ছে ইজি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে প্রাবল্যের সূত্র। দেখো প্রাবল্য কিন্তু টেস্ট ভরের উপর নির্ভর করে না। হোয়াট ইজ টেস্ট ভর? এই যে তুমি এই ছোট এম ভরটাকে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে নিয়ে রাখছো না, বাইরে থেকে অসীম থেকে, ওরে নিয়ে গেছো, ওকে টেস্ট করার জন্য নিয়ে গেছো, কার ক্ষেত্রে? এই বড় এম এর ক্ষেত্রে। এই বড় এম কে বলা হয় ক্ষেত্র সৃষ্টিকারী ভর, কারণ এরই তো ক্ষেত্র, ক্ষেত্র সৃষ্টিকারী ভর, ওর ক্ষেত্র, ওর ক্ষেত্রের মধ্যে একে নিয়ে গেছো, তাহলে এই হচ্ছে টেস্ট ভর, বা বাংলায় বললে পরক ভর, পরীক্ষা করার জন্য নিয়ে গেছি। দেখো এই ছোট ভরের উপর প্রাবল্য কিন্তু নির্ভর করে না। দেখো ছোট এম কাটাকাটি গেছে, কোন সূত্রে কোন এমটা আছে, বড় এমটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী ভর। হ্যাঁ, এই ভরটার মান যত বেশি হবে তার ক্ষেত্রের মানে মহাকর্ষ ক্ষেত্র বড় হবে এবং ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের মানটাও বাড়বে। হ্যাঁ, এই যে এর সাথে এম এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। তাহলে মহাকর্ষ প্রাবল্য কার উপর ডিপেন্ড করে? ক্ষেত্র সৃষ্টিকারী ভরের উপর ডিপেন্ড করে এবং দূরত্বের উপর। আর যে আমি এই ভর থেকে কত দূরত্বে প্রাবল্য যাচ্ছি, যদি কাছের কোনো বিন্দুতে প্রাবল্য চাই প্রাবল্যের মান বেশি হবে, দূরের কোনো বিন্দুতে প্রাবল্য চাই, যত দূরে যাব দূরত্ব যত বাড়বে প্রাবল্য তত বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। তাহলে প্রাবল্যের ব্যাপারটা গেল। এইবার আসো বিভব, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব হচ্ছে একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে আনতে কাজ। প্রাবল্য ছিল বল, একক ভরের বস্তুর উপর বল, সেটা ছিল প্রাবল্য। আর বিভব হচ্ছে একক ভরের বস্তুর জন্য কাজ। মনে করো এটা এম ভর, একটা বিন্দু ভর, এই যে তার মাধ্যাকর্ষণ ক্ষেত্র অসীম থেকে, ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্ব অসীম, এই যে এই দূরত্বটা অসীম, অসীম থেকে একটা এম ভরকে নিয়ে এখানে বসালাম, কত দূরত্বে? এর থেকে আর দূরত্বে এম ভরকে নিয়ে বসালাম। এই এম ভরকে অসীম থেকে নিয়ে বসাইতে কৃত কাজ যদি ডাব্লু হয়, তাহলে একক ভরকে নিয়ে বসাইতে কৃত কাজ কত? ঐকিক নিয়ম, এম ভরের জন্য কৃত কাজ ডাব্লু, অতএব একক ভরের জন্য কৃত কাজ ডাব্লু ডিভাইডেড বাই এম, এটাই হচ্ছে বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব ভি, ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম। তাহলে বিভবের একক কি? একক হচ্ছে ডাব্লু কাজ, জুল, নিচে এম কেজি, তাহলে জুল পার কেজি, এটা হচ্ছে একক। এবার সেম একইভাবে এই বিভবের আর একটা সূত্র চলে আসে, বিভব ভি, ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে কৃত কাজ, ডাব্লু কি? ডাব্লু হচ্ছে কৃত কাজ। এবার এখান থেকে এই কৃত কাজটা বের করে, ওটা অনেক ঝামেলা, আমরা পুরো ডেরিভেশনে যাব না, আমি জাস্ট খালি সূত্রগুলো সুন্দর করে চাই। তাহলে হিসাব নিকাশ করে দেখা যায় বিভবের সূত্র পাওয়া যায় মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, জিএম ডিভাইডেড বাই আর, নট আর স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে বিভবের সূত্র। বলো তো বিভবের সর্বোচ্চ মান কত? বিভবের সর্বোচ্চ মানটা কত? বিভবের সর্বোচ্চ মান হচ্ছে 0। কিভাবে? দেখো ঋণাত্মক মানটা আর এর যে কোনো মানের জন্য কি হবে? ঋণাত্মক। একমাত্র 0 হয় কখন? যখন আর এর মান অসীম হবে। তাহলে আর যখন অসীম, অসীম, তখন বিভব ভি হবে মাইনাস জিএম বাই ইনফিনিটি। কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে বিভব হচ্ছে 0, এই তখন বিভবটা হবে সর্বোচ্চ। এই যে এই বিভবটাই তখন হবে সর্বোচ্চ। ঠিক আছে, এছাড়া বিভবের মান যে কোনো সময় নেগেটিভ মান আসবে, তাই না? যে কোনো সময় নেগেটিভ, আর এর যে কোনো মান বসাও বিভবের মানটা মাইনাস আসবে। যদি আর এর মান ইনফিনিটি বসাও দেন বিভবের মানটা হবে 0। এটাই হচ্ছে বিভবের সর্বোচ্চ মান। তো এটা কিন্তু এমসিকিউতে আসে, বিভবের সর্বোচ্চ মান কত এবং সর্বোচ্চ মান কখন পাওয়া যায়? যখন আর ইনফিনিটি হবে। তাহলে বিভবের সূত্র গেল। এইবার আসো এইখান থেকে কৃত কাজের হিসাব করা যায়। এইখান থেকে আমরা কৃত কাজের হিসাব করতে পারি। কৃত কাজ, এই যে কৃত কাজ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু এম।
কৃতকাজ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু এম। মনে করো এই হচ্ছে ভর, এই ভরের এটা হচ্ছে মাধ্যাকর্ষণ ক্ষেত্র, এই মাধ্যাকর্ষণ ক্ষেত্রে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। তো আমি মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে ভর নিয়ে গিয়ে বসাবো, এ বিন্দু থেকে বি বিন্দুতে ভর নিয়ে গিয়ে বসাবো, এ থেকে টেনে বি বিন্দুতে নিয়ে গিয়ে বসাবো। তাহলে এর জন্য যে কাজটুকু হবে, এই যে কৃতকাজ ডাব্লু, কৃতকাজ ডাব্লু ইকুয়াল টু কি হবে, বিভব ভি ইন্টু এম। দেখো এ থেকে বিতে নিয়ে বসাচ্ছি, তাহলে বিভব ভি না এখানে আসলে, এখানে আসলে ডেল ভি, ঠিক আছে, এ থেকে বি বিন্দুর বিভব ডেল ভি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইন্টু এম। এবার ডেল ভি মানে কি, কোথা থেকে কোথায় নিয়ে গেছো তুমি, এ থেকে বিতে নিয়ে গেছো, এ থেকে বিতে নিয়ে গেছো। শেষ বিন্দু কোনটা, বি বিন্দু। আদি বিন্দু কোনটা, এ বিন্দু। এই ভর থেকে বি বিন্দুর দূরত্ব এটাকে বললাম R2, আর এ বিন্দুর দূরত্ব এই দূরত্বটাকে বললাম R1। তাহলে তুমি এ থেকে বিতে নিয়ে আসছো, তাহলে ডেল ভি এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ, বিভব পার্থক্য, বুঝলা। ডেল ভি কি, বিভব পার্থক্য। কই থেকে কই নিছো, এ থেকে বিতে, তাহলে শেষ কোনটা বি, আদি কোনটা এ। তাহলে বি বিন্দুর বিভব বিয়োগ এ বিন্দুর বিভব ইন্টু এম। এবার এই ভিবি এটা ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই R2 মাইনাস সূত্রের মাইনাস এ বিন্দুর বিভব কত, এ বিন্দুর বিভব হবে মাইনাস জিএম ডিভাইডেড বাই R1 মাইনাসে প্লাস, তাহলে জিএম ডিভাইডেড বাই R1 ইন্টু এম। এইবার দেখো মজার জিনিস হচ্ছে জিএম, জি বড় হাতের এম ছোট হাতের এম এগুলো সব বাইরে, আর কি দ্বারাই থাকলো 1/R1 মাইনাস 1/R2 থাকলো, 1/R1 মাইনাস 1/R2 থাকলো। এই যে এই হচ্ছে কৃতকাজ, কৃতকাজের মেইন সূত্র এটা। বাট তোমার এই মেইন সূত্র দরকার নাই, তুমি কৃতকাজের সূত্র এটা মাথায় রাখবা, কৃতকাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এটা মাথায় রাখবা। নর্মালি আমরা আনি কোথা থেকে, অসীম থেকে। তাহলে অসীম থেকে যদি আনি, অসীম থেকে নিয়ে যদি বসাই, তার জন্য যদি কৃতকাজ হয়, তাহলে এই R1টা হবে অসীম অর্থাৎ ইনফিনিটি। তো এটা যদি ইনফিনিটি হয় তাহলে কাজের মানটা হবে জি এম এম, এটা ইনফিনিটি মানে এই পার্টটা জিরো, আর এই পার্টটা যদি জিরো হয় তাহলে থাকবে 1/R, 1/R। সামনে একটা মাইনাস দিলে দিবা, না দিলে নাই। তাহলে কৃতকাজের সূত্র তুমি মাথায় রাখবা এইটা, তোমার লাগবে এইটা, ঠিক আছে। কৃতকাজের সূত্র মাথায় রাখতে হবে এইটা। আমি আবার একটু সহজ করে বুঝাই দিই। এই যে কৃতকাজ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু এম, ভি ইন্টু এম, আর ভি এর সূত্র কি মাইনাস জিএম ডিভাইডেড বাই আর ইন্টু এম, ওই যে ওটাই, জাস্ট খালি মাইনাসটাকে হটাই দিচ্ছি, মানটা বের করতে বললে মাইনাসটাকে জাস্ট হটাই দিচ্ছি, কি বোঝা গেছে। তাহলে এই হচ্ছে বিভবের জন্য কৃতকাজ। তাহলে এই দুইটা সূত্র একটু মাথায় রাখবা, এটাকে দরকার নাই, এটা তারপর আমি একটু বললাম যদি কঠিন কিছু দেয়, বাট দিবে না এটুকু কনফার্ম থাকো, এটা দেওয়ার কথা না, দিলে এইটা লাগবে। তাহলে কৃতকাজ হবে বিভবের সাথে, জাস্ট এই যে বিভবের সূত্র তার সাথে একটা ছোট্ট এম গুণ করে দিবা, তাহলে কৃতকাজ পাবা, বুঝছো। তাহলে আসো আমার দিকে দেখো, বলো বিভবের সূত্র কি, মাইনাস জিএম বাই আর, আর কৃতকাজের সূত্র কি মাইনাস জিএমএম বাই আর। বিভবের সূত্র কি মাইনাস জিএম বাই আর, আর কৃতকাজের সূত্র কি মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর, বোঝা গেছে, ক্লিয়ার। ওকে, এইবার আসো জি এর মানের পরিবর্তন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। জি এর মানের পরিবর্তন, জি এর মানের পরিবর্তনের তিনটা কেস। এক, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান আসলে জি। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এই পয়েন্টে গেলে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে হবে জি প্রাইম। এই অভিকর্ষ ত্বরণ জি প্রাইমটা কত হবে, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, জি প্রাইম হবে, জি প্রাইম ইকুয়াল টু হবে আর বাই, উচ্চতায় যখন থাকবে আর বাই, আশা করি তুমি জানো এগুলা, আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি। এটাই হচ্ছে প্রকৃত সূত্র। তুমি চেষ্টা করবা এই সূত্রটা দিয়েই হিসাব নিকাশ করা যখন ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় বলবে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় এই সূত্রটাকে যদি একটু কাটছাট করি, তাহলে আর একটা সূত্র পাওয়া যায় জি প্রাইম 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, এটা। বাট এটা
একেবারে মনে করো যে না পারতে ইউজ করবে না, কারণ এটা পুরোপুরি সঠিক সূত্র নয়। এটা হচ্ছে এইচ এর মানটা, এই যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এটা ব্যাসার্ধের তুলনায় খুবই 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 সামান্য হলে তখন এই সূত্রটা খাটানো যায়, এছাড়া আসলে খাটানো যায় না। বাট অনেক সময় টিচাররা যখন কোশ্চেন করে, টিচাররা ভালো করে শুনে রাখো, এটা দেখবা এই যে কোশ্চেন ব্যাংকে আছে, অনেক সময় টিচাররা যখন কোশ্চেন করে এই জিনিসটা টিচাররা ভালো করে বুঝে না বলে তারা যখন এমসিকিউ সেট করে দেখা যায় ভূপৃষ্ঠ থেকে উচ্চতা দিয়ে দিছে, দিয়ে এই সূত্র দিয়ে করে অপশনে উত্তরটা বসাইছে। তার মানে তোমার তখন কি করতে হবে, এই সূত্র দিয়ে করলে তোমার আর উত্তর মিলতেছে না, তাহলে তোমার যখন এই সূত্র দিয়ে করে উত্তর মিলবে দেন ঠিক আছে, তোমার হয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি দেখো এই সূত্র দিয়ে করে হচ্ছে না, তখন বাধ্য হয়ে এই সূত্রে যাইতে হবে, দেখি এই সূত্র দিয়ে করে মিলে কিনা। বুঝতে পারছো ক্লিয়ার? তাহলে তোমার মেইন সূত্র কোনটা হবে? মেইন সূত্র হবে এটা। আর যদি এটা দিয়ে করে পারতেছো না, এটা দিয়ে করে উত্তর হচ্ছে না, দেন ট্রাই করবে এটা দিয়ে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য। ওকে, এইবার আসো 2 নম্বর, ভূপৃষ্ঠ থেকে গভীরতা। ভূপৃষ্ঠ থেকে গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় এটার সূত্র কি হবে? এই যে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি, এই গভীরতায় এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। দেখো ভূপৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতা হিসাব করি তাহলে কিন্তু সূত্র 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, এই যে এটাই একটাই সূত্র, এই হচ্ছে সূত্র ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় সূত্র এটাই, এই একটাই। এটার সাথে এটার একটু মিল আছে, এখানে 2 এখানে 2 নেই 1। এবার 3 নম্বর হচ্ছে আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তনটা কেমন হবে? পৃথিবী নিজ অক্ষে ঘুরছে, পৃথিবী নিজ অক্ষে ঘুরছে, তো নিজ অক্ষে ঘূর্ণন বেগ ওমেগা, ওমেগা কৌণিক বেগ, ওমেগার মানটা কত? 2 পাই বাই টি, টি হচ্ছে নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় 24 ঘন্টা, তাহলে 24 গুণ 3600 সেকেন্ড, 24 গুণ 3600 সেকেন্ড। এবার আহ্নিক গতির জন্য পৃথিবীর কোন একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে ল্যামডা অক্ষাংশ, এই যে এই কোণটা অক্ষাংশ, ল্যামডা অক্ষাংশ, তাহলে এই ল্যামডা অক্ষাংশে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, তাহলে কত হবে সেটা? তাহলে জি প্রাইম হবে জি মাইনাস এই যে প্রকৃত জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে তুমি আমার একটা ছোট্ট এমসিকিউ এর অ্যান্সার দাও তো, মেরু আর বিষুবের মধ্যে জি এর তারতম্য কত আহ্নিক গতির জন্য? মেরু আর বিষুবে জি এর তারতম্য আহ্নিক গতির জন্য। দেখো মেরুতে যদি হিসাব করি, মেরুতে জি প্রাইম, এটা যদি আমরা হিসাব করি তাহলে মেরু এই পয়েন্টে ল্যামডার মান 90 ডিগ্রি, তাহলে মেরুতে ল্যামডার মান 90 ডিগ্রি, ল্যামডা 90 ডিগ্রি, তাহলে তখন জি প্রাইম হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 90, কজ 90 0, তাহলে জি প্রাইম। আর বিষুবে মানে এখানে হলে ল্যামডা কত, দেখো তো ল্যামডা কত, বিষুবে হলে ল্যামডা 0 ডিগ্রি, তাহলে ল্যামডা 0 ডিগ্রি যখন হবে তখন জি প্রাইম হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0, কজ স্কোয়ার 0 মানে 1। তাহলে বলো এই দুইটা দেখে বলো তারতম্য কত, পার্থক্য কত? মেরু আর বিষুবের পার্থক্য, তাহলে মেরু ও বিষুবের তারতম্য বা আহ্নিক গতির জন্য জি এর মানের পার্থক্য কত? এই দুইটা বিয়োগ করো, জি আর জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, পার্থক্য কত? পার্থক্য ওমেগা স্কোয়ার আর, তাহলে এইটা কিন্তু আসে যে মেরু আর বিষুবের জি এর মানের তারতম্য কত, তো তারতম্য হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ওকে, এবার একটা গ্রাফের দিকে একটু তাকাও, যদি আমরা জি এর মানের পরিবর্তনের গ্রাফের কথা বলি তো গ্রাফটা কেমন হবে? এটা হচ্ছে জি বা জি প্রাইম, আর এটা হচ্ছে কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। ধরো আমি এখানে তোমাকে বোঝানোর জন্য আমি এই যে একটা পৃথিবী এখানে এঁকে দিচ্ছি, এই দেখো পৃথিবী,
তাহলে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এই যে দেখো ব্যাসার্ধ আর, কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধ আর, কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধ আর, তাহলে এটা আর, এটা তাহলে আর এর অর্ধেক মানে r/2, এটা আর এর দ্বিগুণ দ্যাট ইজ 2r, তারপরে এটা আর আর 2r এর মাঝখানে, তাহলে 3r/2, কি কথা কি বুঝছো? এবার এই পয়েন্টে দেখো খেয়াল করো আর, যখন এই পয়েন্টে জি এর মানই তো প্রকৃত জি, ওই পয়েন্টে জি এর মান সবচেয়ে বেশি, এই যে সবচেয়ে বেশি হচ্ছে এই পয়েন্টে সবচেয়ে বেশি, এই যে জি, তাহলে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে গেলে জি এর মান কমতে থাকবে, তাহলে অভ্যন্তরে গেলে জি এর মান এভাবে কমতে থাকবে, এভাবে একেবারে লিনিয়ার সরল রেখা, অথবা অভ্যন্তর থেকে বাইরে আসতে লাগলে জি এর মান বাড়তে থাকবে, জি এর মান এভাবে বাড়তে থাকবে, একেবারে লিনিয়ারলি সরল রেখা। আর এরপরে যখন বাইরে যাওয়া হবে তখন জি এর মান আবার কমবে, কিন্তু এবার লিনিয়ারলি না, এবার এইভাবে কমতে থাকবে। ঠিক আছে, দুইটা গ্রাফ, এটা একেবারে লিনিয়ারলি সমানুপাতিক, আর এরপরে কিন্তু এভাবে মানে ব্যস্তানুপাতিক আর কি, মানে এরকম না, এরকম কিন্তু না, মাথায় রাখবা গ্রাফটা কিন্তু এরকম, এভাবে কমতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠেই দেখো সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। এই কথা বোঝা গেছে? তাহলে এই গ্রাফটা সুন্দর করে একটু মাথায় রাখবা। এবার আসো, এবার কৃত্রিম উপগ্রহ, খুবই ইম্পর্টেন্ট টপিক, কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, তার ক্ষেত্রে সূত্রগুলো একটু দেখি, অনেক সময় সঠিক সূত্র কোনটি এটাও আসে কিন্তু। তাহলে এই হচ্ছে একটা স্যাটেলাইট, সরি পৃথিবীর ব্যাসার্ধ আর এম, পৃথিবীর চারপাশে এই যে একটা স্যাটেলাইট, এই স্যাটেলাইট আবর্তন করতেছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়। তাহলে স্যাটেলাইটের কক্ষপথের যে ব্যাসার্ধটা আর, সেটা কত দেখে বলো, r+h। স্যাটেলাইটের ভর হচ্ছে ধরো m। এবার এই স্যাটেলাইটটা একটা বেগ নিয়ে ঘুরছে না, বলো এই যে বৃত্তপথে এই স্যাটেলাইটটা ঘুরছে, একটা বেগ নিয়ে ঘুরছে না, তো আমরা স্যাটেলাইটের বেগ একবার ঘুরে আসতে সময় পর্যায়কাল, এই জিনিসগুলো হিসাব করতে চাই। তো এই জিনিসগুলো হিসাব করা খুবই সহজ, দেখো আমি একটু দেখাই দিই। আমি প্রথমে ধরো বেগ বের করব, তাহলে বেগের সূত্র মনে আছে? v = স্যাটেলাইটের ক্ষেত্রে বেগের সূত্র v = √/gm √/r+h। অনেক সময় আসে সঠিক সূত্র কোনটি, দেখবা এই সূত্রটা লেখা নাই অপশনে, কোনটা লেখা আছে? লেখা আছে এটা, স্যাটেলাইটের বেগের সূত্র √/gr²/r+h, এটাও কিন্তু সঠিক সূত্র। এই দুইটা সূত্র একই। দেখো তোমার একটা সুন্দর জিনিস বলে দিই, এটা বহুত জায়গায় তোমার কাজে লাগবে। g = ভূপৃষ্ঠের জি, অভিকর্ষ ত্বরণ জি, এই g = আমরা কি জানি? gm/r²। ভূপৃষ্ঠের g = gm/r²। তাহলে যেখানেই দেখবা, কোনাকুনি গুণ করো, যেখানেই দেখবা বড় জি বড় এম গুণাকারে আছে, সেখানে ছোট gr², চোখ বন্ধ করে বসাই দিবা। দেখো gm = gr², এই যে gm = gr², বোঝা গেছে? ওকে, এবার আসো স্যাটেলাইটের পর্যায়কাল বের করব। পর্যায়কাল টি এর সূত্র খুবই সহজ জিনিস, v = ω/r, আর এই ω = 2π/t, এই যে 2π/t, এখান থেকে এবার টিটা বের করব। তাহলে t = 2π, t এখানে নিলাম 2π/v × r, তাহলে 2π/v, কই v? এই যে এখান থেকে বসাও, √/gm r+h, আর r এর জায়গায় কত? r+h। দেখো এটা একটু ভেঙে দেখাচ্ছি, কারণ এটা তোমার মনে রাখতে একটু সমস্যা। এবার দেখো 2π √/gm থাকলো, নিচে এখানে √/r+h, √r+h উপরে চলে গেল, তাহলে r+h অলরেডি তো একটা আছে, আর তারপরে আবার রুট মানে হাফ, তাহলে 1 + 1/2, তাহলে নিচে 2, তার মানে 3/2। এই হচ্ছে টি এর সূত্র, সুন্দর করে এই সূত্রটা মাথায় রাখবা। এটা টি এর সূত্র, তাহলে টি এর আরেকটা সূত্র আসবে, t = 2π, কি করবে বলো? যেখানেই দেখবা জিএম, দেখো নিজে নিজে সূত্র বানাইতে পারবা।
ঠিক আছে, কারো উপরে ভরসা করা লাগবে না, যেখানেই দেখবা জিএম সেখানে বসা দিবা জি আর স্কোয়ার আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। দেখো আমি যে টেকনিকগুলো শিখাই দিচ্ছি এগুলো মাথায় রাখো, সূত্র মনে রাখা খুবই খুবই ইজি হয়ে যাবে। টেকনিকগুলো মাথায় রাখবা যে যেখানে জিএম সেখানে জি আর স্কোয়ার, তাহলে তো সূত্র হয়ে গেল। আর স্যাটেলাইটের উচ্চতা নির্ণয়ের একটা সূত্র আছে। স্যাটেলাইটের উচ্চতা কত উচ্চতায় আছে, এই উচ্চতা নির্ণয়ের সূত্র, উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে, সূত্রটা একটু মুখস্থ রাখবা কিন্তু লাগবে, জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। হ্যাঁ একটু বড় সূত্র, এই অধ্যায়ের সবচেয়ে বড় সূত্র এটা, বাট এটা তুমি একাডেমিতেও ইউজ করছো, তো লাগবে সূত্রটা একটু মুখস্থ রাখবে, এটা কিন্তু আসছে বিগত বছরে। এইচ ইকুয়াল টু জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। তাহলে বলো তো এখান থেকে আরেকটা সূত্র আমাকে নিজে বানায় দাও তো। এইচ ইকুয়াল টু যেখানে দেখবা জিএম সেখানে জি আর স্কোয়ার, তাহলে জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই হচ্ছে স্যাটেলাইটের উচ্চতার সূত্র। তাহলে এই যে তিনটা সূত্র গেল, স্যাটেলাইটের ক্ষেত্রে এই তিনটা সূত্র তোমার একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। চলো স্যাটেলাইটের সব কিছু শেষ, বুঝছো? এখান থেকে যদি ম্যাথ প্রবলেম দেয়, যেহেতু এই সূত্রগুলো দেখো অনেক বড় বড় সূত্র, এই সূত্রগুলো এখান থেকে এই সূত্র রিলেটেড ম্যাথ আসবে না, কিন্তু সঠিক সূত্র কোনটি এটা আসবে। আর যদি ম্যাথ আসে কখনো, তাহলে এই বেগ থেকেই ম্যাথ আসতে পারে। এই যে বেগ, এবং দেখবা কোশ্চেন ব্যাংক ঝালাই করো, দেখবা এই বেগ থেকেই দুই একটা ম্যাথ আসছে। ওকে ওকে ডান। এবার আসো মুক্তিবেগ। মুক্তিবেগ কি? কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে বেগে নিক্ষেপ করলে তা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চিরতলের জন্য চলে যাবে, সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। এটা ধরো পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, তাহলে আমি এখান থেকে বস্তুটাকে এমনভাবে নিক্ষেপ করব, এমন বেগে নিক্ষেপ করব যেন এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের এই যে বাইরে চলে যায়, আর কখনো ফিরে না আসে। তাহলে এই বেগটাকেই বলা হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, ভিই। তো ভিই এর সূত্র কি? এর সূত্র হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে মূল সূত্র। এবার এখান থেকে আরো অনেক সূত্র বানানো যায়, যেখানেই দেখবা জিএম সেখানে কি বসাইতে বলছি, যেখানেই দেখবা জিএম সেখানে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই কি আর, এবার উপরে আর স্কোয়ার আর কেটে উপরে একটা আর, তাহলে মুক্তিবেগের এই আর একটা সূত্র পাওয়া গেল, √2gr। মুক্তিবেগের সঠিক সূত্র নয় কোনটি, এরকম দিয়ে দেখবা চারটা অপশন আছে, তার মধ্যে এই সূত্রও নাই এই সূত্রও নাই, তাহলে ভাই কেমনে হবে? তাহলে কোনটা আছে আমি তোমার দেখাই দিই। ভিই ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর, তাই না? তাহলে √2gm, এম কি? ভর, কার? পৃথিবীর বা গ্রহের ভর, যার মুক্তিবেগ বের করব। এম ইকুয়াল টু কত? রো ভি, ভি কি? আয়তন, রো ভি, ভি কি? আয়তন, আয়তন 4/3 পাই আর কিউব, গোলক তো, গোলক না, তাহলে আয়তন 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে আর। এবার ভালো করে খেয়াল করো, 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 3 জি রো পাই আর এর উপরে কিউব নিচে আর, তাহলে আর এর স্কোয়ার তার রুট, তাহলে আর স্কোয়ারের রুট করলে তো আর, আর ভিতরে পড়ে থাকলো 8/3 0 পাই। এটাও কিন্তু মুক্তিবেগের সূত্র, যদি আমি ভরটাকে ভেঙে ফেলি। ঠিক আছে, ভরটাকে ভেঙে ফেলি, এটা মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট ওই যে সঠিক সূত্র নয় কোনটি, তাহলে তুমি কি করবা, এমটাকে রবি লিখবা, দেখবা কাজ শেষ। কষ্ট করে এটা মুখস্থ রাখার দরকার নেই, মুখস্থ কোনটা কোনটা রাখবা, এইটা আর এইটা। ঠিক আছে, কথা শুনবা কিন্তু, আজারা জিনিস কেন মাথায় ঢুকাবা? এমনি সূত্র মনে রাখা ডিফিকাল্ট, সুতরাং এটা ঢুকানোর দরকার নেই। ওকে, এইবার আসো কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলারের কয়টা সূত্র? 3টা সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে কক্ষপথের সূত্র, 1 নম্বর হচ্ছে কক্ষপথের সূত্র। এটা হচ্ছে সূর্য। এবার সূর্যকে ফোকাসে মানে উপকেন্দ্রে রেখে পৃথিবী সহ অন্যান্য গ্রহের কক্ষপথগুলা বৃত্তাকার না, কেমন? উপবৃত্তাকার। তাহলে সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলো
সূর্যের চারপাশে এরকম উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এটা হচ্ছে প্রথম সূত্র। এই প্রথম সূত্রটাকে বলা হয় কক্ষপথের সূত্র। প্রথম সূত্রটাকে বলা হয় কক্ষপথের সূত্র। এখান থেকে আমরা দুইটা তথ্য পাই। এক এখান থেকে যে তথ্যগুলা পাই যে কক্ষপথ কেমন, এটা আমরা পাই। কক্ষপথ কেমন, এটার উত্তর আমরা পাই যে কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, কক্ষপথ উপবৃত্তাকার। এবং দুই নম্বর হচ্ছে সূর্য কোথায়, সূর্য কোথায় থাকবে। তো সূর্য থাকবে উপবৃত্তের, বলো তো উপকেন্দ্র কয়টা? দুইটা উপকেন্দ্র, তাই না? পড়ছো না? একটা উপকেন্দ্র। তাহলে সূর্য কোথায় থাকবে? সূর্য থাকবে উপকেন্দ্রে, সূর্য থাকবে উপকেন্দ্রে বা ফোকাসে, সূর্য থাকবে উপকেন্দ্রে বা ফোকাসে। ঠিক আছে, এবার আসো 2 নম্বর, কেপলারের দ্বিতীয় সূত্রটা, এটাকে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। সূর্যের চারপাশে গ্রহগুলো যখন আবর্তিত হয় তখন সূর্যের কেন্দ্র এবং গ্রহের কেন্দ্র বরাবর একটা সংযোজক রেখা যদি আমি কল্পনা করি, ধরো এই হচ্ছে গ্রহ আর এই হচ্ছে সূর্য, তাহলে সূর্যের কেন্দ্র এবং এই গ্রহের কেন্দ্র বরাবর একটা সংযোজক সরল রেখা যদি কল্পনা করা হয় তাহলে সেটা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। দ্যাট মিন্স এরিয়াল ভেলোসিটিটা সমান হবে, একক সময় উৎপন্ন ক্ষেত্রফলটা ধ্রুবক থাকবে। তাহলে মনে করো এ থেকে গ্রহটা ঘুরে এভাবে ঘুরে ঘুরে এই পর্যন্ত আসছে, এ থেকে বি পর্যন্ত আসছে। এ থেকে বি বিন্দুতে আসতে সময় লাগছে ধরো 10 দিন, 10 দিন। তাহলে এই 10 দিনে উৎপন্ন ক্ষেত্রফল 10 দিন, এই 10 দিনে উৎপন্ন ক্ষেত্রফল এটা। এই 10 দিনে পরবর্তীতেও সেম ক্ষেত্রফল তৈরি করবে, 10 দিনে পরবর্তীতেও সেম ক্ষেত্রফল তৈরি করবে। মানে এরপরে ধরো 10 দিনে সি থেকে ডিতে আসবে, তাহলে 10 দিনে সি থেকে যদি ডিতে আসে তাহলে সেম ক্ষেত্রফল তৈরি করবে, এই যে সেম ক্ষেত্রফলটা তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রফল A1, এই ক্ষেত্রফল ধরো A2, এখানেও ধরো 10 দিন বা একই সময়, এখানে টি সময় হলে এখানেও টি সময়। তাহলে টি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল সেম, A1 আর A2 হবে সেম, অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে, সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট dA বাই ডেল এ বাই ডেল টি, অর্থাৎ এক এরিয়াল ভেলোসিটি, এটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি মানে সহজ কথা একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল। ডেল টি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল ডেল এ, অতএব একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল ডেল এ বাই ডেল টি। তাহলে সেই ডেল এ বাই ডেল টিটা হবে কনস্ট্যান্ট, ডেল এ বাই ডেল টিটা হবে কনস্ট্যান্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার এখান থেকে আরেকটা জিনিস একটু পাওয়া যায়, এটা লাগতে পারে বাট খুব রেয়ার, সেটা হচ্ছে যখন সূর্যের চারপাশে বা সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলো আবর্তিত হয় তখন সূর্যের থেকে গ্রহের যে কম দূরত্ব, কম মানে ক্ষুদ্র, মনে রাখার একটা সিস্টেম আছে, কম দূরত্ব মানে ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র, তাহলে এটাকে বলা হয় অনুসুর, কম দূরত্ব অনুসুর। ঘুরে যখন এখানে যাবে তখন এটা বেশি দূরত্ব, এটাকে বলা হয় অপসুর। এই দুই জায়গায় কিন্তু গ্রহের আবর্তন বেগটা সমান থাকে না। যখন কাছে যখন চলে আসবে দূরত্ব কমে গেছে, ধরো এটা R1 আর অপসুর এটা R2, কাছে যখন আসবে দূরত্ব কমে গেলে বেগ বেড়ে যাবে, অর্থাৎ V1টা বেশি হবে, আর দূরত্ব বেড়ে গেলে বেগটা কমে যাবে, অর্থাৎ V2টা কম হবে। দেখো ওইভাবে আঁকছি, দূরত্ব কম বেগ বেশি, দূরত্ব বেশি বেগ কম, অর্থাৎ V1 R1 আর V2 R2 এদের গুণফল কিন্তু কনস্ট্যান্ট থাকবে, V1 R1 ইকুয়াল টু V2 R2। এই জিনিসটা একটু সুন্দর করে মাথায় রাখবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র 3 নম্বর, আবর্তনকালের সূত্র। 3 নম্বর হচ্ছে আবর্তনকালের
সূত্র 3 নম্বর। আবর্তনকালের সূত্রটা কি? সূর্যের চারপাশে, ধরো এটা সূর্য, এই একটা গ্রহের কক্ষপথ, এই একটা গ্রহের কক্ষপথ। সূর্য থেকে এই গ্রহের কক্ষপথের গড় দূরত্ব r1 এবং এই গ্রহের সূর্যের চারপাশে আবর্তনকালটা t1। সূর্য থেকে এই গ্রহের কক্ষপথের গড় দূরত্ব r2। দেখো গড় দূরত্ব বলতেছি কেন? কারণ দূরত্ব তো সবসময় সমান না, এই কারণে আমরা বলতেছি গড় দূরত্ব। গড় দূরত্ব r2 আর এই গ্রহের আবর্তনকাল সূর্যের চারপাশে দ্যাট ইজ t2। তো কেপলার সাহেব বলতেছে যে সূর্যের চারপাশে কক্ষপথে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ হবে সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব r এর ঘন এর সমানুপাতিক, অর্থাৎ t স্কয়ার সমানুপাতিক r কিউব। তাহলে এখন আমি যদি দুটো গ্রহের জন্য এই সূত্রটা লিখি, তাহলে t1 স্কয়ার বাই t2 স্কয়ার এটা ইকুয়াল টু হবে r1 কিউব বাই r2 কিউব। তো একবার এভাবেই তো লেখা যায়, t1 বাই t2 তার স্কয়ার ইকুয়াল টু r1 বাই r2 তার কিউব। t1 বাই t2 তার স্কয়ার এটা ইকুয়াল টু r1 বাই r2 তার কিউব। বুঝলা? এই হচ্ছে কেপলারের সূত্র। বোঝা গেছে? কেপলারের সূত্র ডান। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, তুমি দেখবা তোমার বইতে বা তুমি একাডেমিতে দেখছো না, বিভিন্ন ধরনের গোলকের জন্য, ফাঁপা গোলক, নিরেট গোলক, পুরুত্ব বিশিষ্ট গোলক, এরকম বিভিন্ন ধরনের গোলকের জন্য প্রাবল্য আর বিভব বের করতে আসে। তো তুমি অত বড় বড় সূত্র মাথায় রাখবে না, তোমার লাগবে না ওগুলা। তোমার যেটা লাগবে সেটা আমি লিখে দিচ্ছি। তুমি শুধু ফাঁপা গোলক এটা মাথায় রাখবা। ফাঁপা গোলক এটার সূত্র খুবই সহজ। দেখো খুবই সহজ। একটা ফাঁপা গোলক, এর ভর কত? m। ভিতরে ভর আছে? নেই। তাহলে ভর কোথায়? ভর হচ্ছে পৃষ্ঠে। ধরো একটা ফুলানো বেলুন, ভিতরে ভর নাই, ভিতরে ফাঁপা। এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r, ব্যাসার্ধটা r, ঠিক আছে। এবার এর জন্য সম্ভাব্য বিন্দু কয়টা হয়? 3টা। 1 বাইরে, 2 পৃষ্ঠে এবং আরেকটা হচ্ছে অভ্যন্তরে। কেন্দ্র থেকে যে কোনো দূরত্বকে আমরা a দিয়ে লিখি, a দূরত্ব, তাহলে এটা হচ্ছে বাইরে। এই যে এই বিন্দুটা হচ্ছে বাইরে। দেখো তাকাও, বাইরে এখানে প্রাবল্য কত, বিভব কত? খুবই সহজ, প্রাবল্যের সূত্র, বিভবের সূত্র, ডিরেক্ট। কারণ এটা বাইরে, কেন্দ্র থেকে, এর কেন্দ্র থেকে কত দূরত্ব? a দূরত্ব। তাহলে প্রাবল্যের সূত্র gm বাই a স্কয়ার। বিভবের সূত্র মাইনাস gm বাই a, যা সূত্র তাই, ঠিক আছে। gm বাই a, দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব r এর জায়গায় a আর কি। এবার আসো পৃষ্ঠেও কোনো ঝামেলা নেই। তাহলে পৃষ্ঠে কোনো বিন্দুতে, তাহলে কেন্দ্র থেকে কত দূরত্ব? a দূরত্ব। তাহলে পৃষ্ঠের কোনো বিন্দুতে প্রাবল্য ইকুয়াল টু gm বাই a স্কয়ার আর বিভব v ইকুয়াল টু মাইনাস gm বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব a। এবার শোনো, পৃষ্ঠে, এদিকে তাকাও, পৃষ্ঠে যখন, তখন কেন্দ্র থেকে দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? এটা এই a এর মানটা তখন r এর সমান না? তো এই কারণে তখন আর আমরা a স্কয়ার না লিখে ডিরেক্ট r স্কয়ার লিখে দিব, ব্যাসার্ধ। বিভব v ইকুয়াল টু হবে মাইনাস gm ডিভাইডেড বাই r। এইবার কষ্ট করে যেটুকু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অভ্যন্তরে, অভ্যন্তরে কোনো বিন্দুতে, দেখো অভ্যন্তরে যখন চলে গেছে তখন ভরটাকে ছিদ্র করে ভিতরে ঢুকে গেছে না? সে তো আর কোনো ভরের পৃষ্ঠে নেই, ভরকে অতিক্রম করে অভ্যন্তরে চলে গেছে, তাহলে আর কোনো প্রাবল্য কাজ করবে না। তাহলে যখন অভ্যন্তরে চলে যাবে, যখনই দেখবো অভ্যন্তরে, তখন প্রাবল্য বা মহাকর্ষ বল হবে শূন্য। প্রাবল্য শূন্য হলে মহাকর্ষ বল তো শূন্য। বুঝলা? তাহলে অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য হবে শূন্য, বাট বিভব কিন্তু শূন্য না। বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। কেন? কারণ বিভব মানে কাজ। তুমি একক ভরের বস্তুকে, এই দেখো অসীম থেকে প্রথমে কোথায় নিবা? পৃষ্ঠে। তাহলে প্রথমে পৃষ্ঠে আনবা, ভালো করে বুঝো, প্রথমে পৃষ্ঠে নিবা, তারপরে পৃষ্ঠ থেকে ভিতরে নিবা। তো পৃষ্ঠ থেকে ভিতরে নিলে কোনো কাজ করা লাগবে না, কারণ ভিতরে কোনো বল নেই, ভিতরে কোনো প্রাবল্য নেই। তাহলে কাজ কোনটুকু পর্যন্ত? অসীম থেকে জাস্ট পৃষ্ঠ পর্যন্ত আনতে কাজ। তো পৃষ্ঠ পর্যন্ত আনতে কাজ তো ভাই পৃষ্ঠেরই বিভব। ঠিক আছে? তোমার এখন এত কিছু বুঝতে হবে না, তুমি জাস্ট যেটা মাথায় রাখবা
সেটা হচ্ছে অভ্যন্তরে যদি বিভব বলে তাহলে অভ্যন্তরে বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। একবার বাংলা লিখে দিচ্ছি, পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান। জাস্ট এটা ভাই মাথায় রাখবা, পৃষ্ঠের বিভবের সমান, এটা মাথায় রাখলেই হবে। আর নিরেট গোলকের জন্য, নিরেট গোলক এর জন্য শুধু বাইরে এবং পৃষ্ঠে মাথায় রাখবা। এটা হচ্ছে একটা নিরেট গোলক যার ভর m, ব্যাসার্ধ r। এবার এর জন্য বাইরে, এ দূরত্বে বাইরে, আর পৃষ্ঠের কোনো ভিতরে লাগবে না। তাহলে বাইরে কি হবে ভাই? বাইরে টেনশন ফ্রি, বাইরে আর পৃষ্ঠে টেনশন ফ্রি। বলো আমার সাথে বলো, বাইরে আর পৃষ্ঠ টেনশন নাই। বাইরে এবং পৃষ্ঠে সূত্র যা তাই হবে, বাইরে এবং পৃষ্ঠের সূত্র যা সেটাই হবে। তাহলে বাইরে প্রাবল্য ইকুয়াল টু হবে জিএম বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব কত? এ, তাহলে এ স্কোয়ার। আর বিভব হবে মাইনাস জিএম বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব কত? এ, শেষ। আর এটা হচ্ছে পৃষ্ঠে, তাহলে পৃষ্ঠে প্রাবল্য ইকুয়াল টু হবে জিএম বাই কেন্দ্র থেকে এর দূরত্ব আর, কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব আর, তাহলে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর বিভব হবে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে। তাহলে সূত্র যা যা লাগবে সব একেবারে সুন্দর করে রেডি করে দিচ্ছি। এখন তোমার এই সূত্রগুলা মাথায় রাখতে পারলেই তুমি মনে করো বাজিমাত করে দিয়ে আসতে পারবা। তাহলে সুন্দর করে এই যে এই প্রথম কয়টা স্লাইড সুন্দর করে সূত্রগুলো একটু দেখে নিবা, এই সূত্রগুলো একটু দেখে নিবা, দেন তুমি এবার কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দিবা। এবার তোমাকে বলি, কিছু কিছু সময় কিছু বাংলা তথ্যের এমসিকিউ আসে যেগুলো মুখস্থ রাখতে হবে। তো এরকম কয়েকটা জিনিস যাতে তোমার বই খুঁজে বের করা না লাগে, তো সেই কারণে এখানে দেওয়া আছে। দেখো, দুটো জি, মহাকর্ষ ধ্রুবক বড় জি, ঠিক আছে, এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে ছোট জি। তো এইবার এই জি আর ছোট জি আর বড় জি এই দুইটার মধ্যে একটু তুলনা। যে মহাকর্ষ ধ্রুবক এটা সর্বজনীন ধ্রুবক, এটা বস্তু বা স্থান নিরপেক্ষ, কিন্তু অভিকর্ষ ত্বরণ এটা পরিবর্তনশীল ধ্রুবক, এটা বস্তু নিরপেক্ষ হলেও স্থান কিন্তু নিরপেক্ষ নয়, তাই না? বস্তুর উপর নির্ভর করে না, কিন্তু স্থান বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে চেঞ্জ হয় না। তাহলে এই যে উচ্চতায় চেঞ্জ হয়, অক্ষাংশের চেঞ্জ হয়, পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতির জন্য চেঞ্জ হয়। জি এর মান হচ্ছে 6.673 × 10⁻⁻11, বড় জি এর মান লিখে দিছি, একক মাত্রাও বের করে দিছি। এটা স্কেলার, এর জাস্ট এটা একটা ধ্রুবক মান, ভূকেন্দ্রে, চাঁদে, সূর্যে সব জায়গায় একই থাকে, ঠিক আছে। কিন্তু এর মান এটা আদর্শ মান, এই যে 9.80665, তো এটাকে আমরা 9.81 ধরে হিসাব করি। মাত্রা LT⁻, ত্বরণের মাত্রা যা তাই LT⁻⁻2, এটা ভেক্টর রাশি। এবং কোথায় এর মানটা আদর্শ মান, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে মানটা আদর্শ মান। 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা আদর্শ মান ধরা হয়। ভূকেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল, ভূকেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে দূরত্ব ভিন্ন ভিন্ন হবে, অথবা ভূকেন্দ্র থেকে দূরত্ব ভিন্ন ভিন্ন হবে, জি এর মানও ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। একটু বাংলা দেখে রাখো আর কি। তারপরে মুক্তিবেগ, মুক্তিবেগে দেখো এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র আমি বের করে দিছি, কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেটা দেখাই দিছি। এবার মুক্তিবেগের সংজ্ঞা কি? সর্বাপেক্ষা কম যে বেগে বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। পৃথিবীর জন্য মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটাই সবচেয়ে বেশি আসে, এটাই সবচেয়ে বেশি আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথিবীর মুক্তিবেগ কত, ঠিক আছে। এটাকে যদি মাইল/সেকেন্ডে কনভার্ট করা হয় তাহলে 7 মাইল/সেকেন্ড, আর মাইল/আওয়ার যদি কনভার্ট করা হয় তাহলে সেটা 25,000 মাইল/আওয়ার, 25,000 মাইল/আওয়ার। এবার কয়েকটা গ্রহের জন্য মুক্তিবেগের মানটা একটু মুখস্থ করবা। যেমন মঙ্গল গ্রহের জন্য মুক্তিবেগের মান মতো দুইটা বইতে দুইটা তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4.77 কিলোমিটার/সেকেন্ড, আর একটা হচ্ছে 5.11, ঠিক আছে। অপশন দেখবা, দুটো অপশন একসাথে থাকবে না, 4.77 আর 5.11, এটা কার? মঙ্গলের জন্য, কিলোমিটার/সেকেন্ড, ঠিক আছে। টিচার কোন বই থেকে কোশ্চেন করছে, কোন বই থেকে প্রশ্নটা তুলছে, এটা তুমি অপশন দেখলেই বুঝতে পারবে। এই দুইটার মধ্যে যে কোনো একটাই অ্যান্সার থাকবে, ওকে। এবার বৃহস্পতি গ্রহে মুক্তিবেগের মান কত? 60.2, বৃহস্পতি গ্রহে মুক্তিবেগের মান 60.2। পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, হ্যাঁ পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, কিন্তু কাকে ছুড়ে দিচ্ছ তার ভরের উপর নির্ভরশীল না, বস্তুর ভরের উপর
নির্ভরশীল নয়। ঠিক আছে, ওকে। এবার ভূস্থির উপগ্রহ নিয়ে কিছু কথাবার্তা আছে। এই যে আমরা উপগ্রহ পড়লাম না, উপগ্রহ, যে উপগ্রহটা পৃথিবীর সাপেক্ষে স্থির বলে মনে হবে, মানে কি, অর্থাৎ পৃথিবী থেকে সব সময় একই জায়গায় দেখব, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। তাহলে ওটা কি ঘুরছে না? ঘুরছে। পৃথিবী যেভাবে ঘুরছে, যে যে আবর্তনকালে ঘুরছে, ওটাও সেই আবর্তনকালে ঘুরছে। অর্থাৎ পৃথিবীর আবর্তনকাল যা, স্যাটেলাইটের আবর্তনকাল যদি তাই হয়, তাহলে পৃথিবীর সাপেক্ষে তারে স্থির বলে মনে হবে। তাহলে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? আবর্তনকাল 24 ঘন্টা। ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। আর পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করে সেই কক্ষপথের নাম, ভূস্থির উপগ্রহ যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের নাম কি? পার্কিং কক্ষপথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পার্কিং কক্ষপথ। আবর্তনকাল পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের সমান 24 ঘন্টা। কক্ষপথ পৃথিবীর নিরক্ষীয় বা বিষুবীয় তলে অবস্থান করে। নিরক্ষীয় বা বিষুবীয় তলে, মানে এই যে এরকম, এই যে এইভাবে অবস্থান করে, বুঝলা, এভাবে অবস্থান করে। পৃথিবীর মতো পশ্চিম হতে পূর্বে আবর্তন করে। উচ্চতা বা বেগ ভরের উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট উচ্চতায় বেগও নির্দিষ্ট। হ্যাঁ, আমরা একটু আগে বের করে আসছি। নির্দিষ্ট উচ্চতায় বেগের মানও নির্দিষ্ট। নিরক্ষরেখা থেকে কক্ষপথের উচ্চতা প্রায়, এটা মুখস্থ রাখবা, 36,000, প্রায় 35,000 সামথিং আর কি, তো এটাকে 36,000 কিলোমিটার। এই তথ্যটা মুখস্থ করবা যে ভূস্থির উপগ্রহের উচ্চতা কত। তারপরে মেরু অঞ্চলে ঠিকমতো কাজ করে না। ভূস্থির উপগ্রহ বিষুবীয় অঞ্চলে ঘুরতেছে, বিষুবীয় অঞ্চলের দিকে ঘুরতেছে, তো মেরু অঞ্চলে তো এটা ঠিকঠাক মতো কাজ করবে না, তো এর একটা সমস্যা আছে। তারপরে এই যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল অতিক্রান্ত দূরত্ব 72,000 কিলোমিটার এবং অতিক্রমের সময় হচ্ছে 1/4 সেকেন্ড। 1/4 সেকেন্ড যে সিগন্যাল আদান প্রদান করে, সেই আদান প্রদান করার জন্য এই যে 1/4 সেকেন্ড সময় লাগে। তো এই তথ্যগুলো একটু মুখস্থ করবা। আর একটা আছে পোলার উপগ্রহ, বুঝছো, ভূস্থির উপগ্রহ আর মেরু বা পোলার উপগ্রহ। মেরু বা পোলার উপগ্রহ হচ্ছে এরকম, সেটা মেরু বরাবর আবর্তন করে। এটা যদি পৃথিবী হয় তাহলে পোলার উপগ্রহ এভাবে আবর্তন করে, আর ভূস্থির উপগ্রহ এভাবে আবর্তন করে বিষুবীয় অঞ্চলে, আর পোলার উপগ্রহ হচ্ছে মেরু বরাবর আবর্তন করে। এর আবর্তনকাল কত? 110 মিনিট। তারপরে পৃথিবীর মেরুতল হতে ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিলোমিটার উপরে অবস্থান করে। আর এর থেকে এই যে সিগন্যাল পাঠাতে সময় লাগে 1/100 সেকেন্ড। ঠিক আছে, টেলিফোন কথোপকথনের সমস্যা হয় না, টেলিফোন কথোপকথনের সমস্যা হয় না, কারণ মাত্র দেখো 100 ভাগের 1 ভাগ, আর এটা ছিল 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, এই যে 4 ভাগের 1 ভাগ। তো এই কারণে টেলিফোনে কথোপকথনের সমস্যা, কারণ টাইম ডিলে বেশি, তুমি কথা কয়ে বসে থাকতে হবে, পয়েন্ট মানে 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় বসে থাকতে হবে, বসে থাকার পরে তারপরে সিগন্যালটা আসবে। আর যদি আমি এই স্যাটেলাইটটাকে, পোলার উপগ্রহ, এটাকে যদি কথোপকথনের কাজে, মানে আদান প্রদানে, সিগন্যাল আদান প্রদানের কাজে ব্যবহার করি, তাহলে 100 মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সেকেন্ডে সিগন্যাল আদান প্রদান হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই তথ্যগুলো একটু মাথায় রাখবা। তাহলে মোটামুটি তাহলে এই অধ্যায় রিলেটেড যা যা আসার সম্ভাবনা আছে সব কিন্তু সুন্দর করে, এই যে প্রথম এই যে কয়টা স্লাইড, 14টা স্লাইড, ঠিক আছে, 13টা স্লাইড, 14টা না তো একটা বাদ যাবে, 13টা স্লাইড, এই 13টা স্লাইডের মধ্যে গুছানো আছে। এখন এই 13টা স্লাইড ভালো করে পড়বা, তুমি সবই পারবা, তুমি সবই পারবা। ঠিক আছে, তো আমরা দেখি এবার কয়েকটা বিগত বছরের কোশ্চেন সলভ করি। কি বলছে? একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ওই গ্রহে জি এর মান কত? আচ্ছা, মুক্তিবেগ আর জি এর সম্পর্ক, জি, তাহলে মুক্তিবেগ এবং জি এর সম্পর্কের, অভিকর্ষ ত্বরণের সম্পর্কের সূত্র কোনটা? অনেকে এই ম্যাথটা করার জন্য এই সূত্রটা লিখে ফেললো, লাভ আছে? 2gm/r, এখানে তো জি নেই, তাহলে জি আছে, মুক্তিবেগের সাথে এরকম সম্পর্কটা আনো, তাহলে এরকম সম্পর্ক হচ্ছে ভিই ইকুয়াল টু √2gr, √2gr। তাহলে কোনো একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ওই গ্রহে জি এর মান কত হবে? তাহলে আমরা একটু হিসাব করি। ধরো এটা পৃথিবীতে, এটা পৃথিবীতে, আর ওই গ্রহে এটা VE1, তারপরে G1R1, আর ওই গ্রহে VE2, এটা ইকুয়াল টু হবে √2g2r2, VE1 ডিভাইডেড বাই VE2 তার স্কোয়ার, এটা ইকুয়াল টু 2 কাটাকাটি G1R1
G2R2। এবার শোনো কি বলছে, কোনো একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক। তাহলে পৃথিবীতে মুক্তিবেগ যদি ভিই হয়, তাহলে ওই গ্রহের মুক্তিবেগ VE2, এটা পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক, অর্থাৎ VE/2, VE/2 এর স্কয়ার। তারপরে উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ R1R, পৃথিবীর ব্যাসার্ধ R1R, তাহলে R2 হবে R এর অর্ধেক। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ G1G হলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ G2 কত হবে, এটা বের করতে হবে। VE কাটা, উপরে চলে গেল 2 এর বর্গ করলে 4, আর R কাটা, উপরে চলে গেল 2 G/G2। তাহলে অতএব G2 = 2G/4, তার মানে G/2। তাহলে G এর অর্ধেক হয়ে যাবে। তাহলে G এর অর্ধেক, G হচ্ছে 9.8, তার অর্ধেক হচ্ছে 4.9। তাহলে অপশন এ 4.9 শেষ। এবার পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ। দেখো এই তথ্য সবসময় তোমার একই থাকবে, এগুলা কেউ চেঞ্জ করে না। বলছে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন যদি 648 নিউটন হয়, লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে। তাহলে আগে চাঁদে লোকটার ওজন কত হয় সেইটা আমরা একটু বের করি তো। তাহলে পৃথিবীতে যখন ছিল তখন G = বা ওজন WE = mge, আর চাঁদে যখন গেছে কেন ওজন চেঞ্জ হয়েছে, কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হয়েছে, তাই না? ভর তো আর চেঞ্জ হয় না। তাহলে পৃথিবী থেকে চাঁদে গেলে ওজনের পরিবর্তন হয় কিসের কারণে? G এর পরিবর্তনের কারণে। তাহলে চাঁদে WM = ভর M GM, আসো ভাগ দিয়ে দিই। WE/WM এটা = MM কাটাকাটি GE/GM। এবার GE মানে দেখো GM/R², তাহলে এটা MERE /GM মানে GMM/RM এর স্কয়ার। তাহলে RM এর স্কয়ারটা চলে যাবে উপরে, আর এখানে থাকবে GMM। এবার G আর G কাটাকাটি গেল, G এবং G কাটাকাটি গেল। তাহলে G এবং G যদি কাটাকাটি যায়, উপরে ME আর নিচে MM। এবার আসো তাকাও, বলা হচ্ছে চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ, অর্থাৎ পৃথিবীর ভর চাঁদের ভর MM এর 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ RM এর 4 গুণ। আসো বসাই। ME হচ্ছে 81 MM/MM, ওকে। এবার দেখো RM/RE তার হোল স্কয়ার, তাহলে RM বসালাম, আর RE মানে 4RM বসালাম, তার স্কয়ার। এটা কাটাকাটি গেল, এটা কাটাকাটি গেল। তাহলে এখানে হলো 81 4 4 16 WE/WM। WE কত? WE 648, আর WM 81/16, 81/16। তাহলে WM = 648 গুণ 16 ভাগ নিচে 81 ভাগ 81, 128 হবে মনে হয়। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, এবার যদি কাটাকাটি করা হয়, 8 9 10 11 12 13 14 15 16 17 18, আচ্ছা 3 দিয়ে কাটি, 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6 7 8 2 3 7 21, আর 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 3 1 1, তাহলে 18 3 6 18 216। এবার 27 আর 16, 6 আর 1 7 8 9, আবার 3 দিয়ে কাটে, আবার 3 দিয়ে যদি কাটি, 3 নং 27, 3 নং 27, আর 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6 72, আর 9 গুণ 72 8 নং 72 8, তাহলে এটা 8 8 গুণ 16
ছয় আটা 48-এর 8, 6টা 48-এর 8, হাতে 4, 8 অক্ষে 8, 9 10 11 12, 128, 128 নিউটন। ওকে ডান। দেখো কাটাকাটি করে দেখালাম 128 নিউটন। এবার আমাদের বলছে ওজন হারাবে 648 বিয়োগ 128, 8 8 0 2 5, 520 নিউটন। অ্যান্সার হচ্ছে 520 নিউটন। হয়ে গেল, শেষ। এইবার আমি তোমার দেখো এই ম্যাথটা এইভাবে তো অনেকে করে, এবার তোমার আমি একটা শর্টকাট ট্রিক্স শিখাই। তোমার এত কিছু করার দরকার নাই, এত কিছু করবো না, না করবে না। তাহলে কিভাবে তুমি আমারে বলো যে চাঁদে ওজন বেশি হইতে পারে না পৃথিবীতে ওজন বেশি? যে ভাই পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ বেশি, চাঁদে অভিকর্ষ ত্বরণ কম, তো চাঁদে ওজনটা কম হবে। বুঝছো? এটুকু বুঝছো যে চাঁদে ওজনটা কম হবে। তাহলে দেখো শর্টকাট, তাহলে WE ডিভাইডেড বাই WM, WE ডিভাইডেড বাই WM, বা WMটা আগে লিখি, WM ডিভাইডেড বাই WE। তাহলে বুঝতে পারতেছো চাঁদের ওজন পৃথিবীর ওজন, চাঁদেরটা কম হবে বেশি হবে, পৃথিবীরটা বেশি হবে। এবার অনুপাত কি? এই 81 আর 4 এগুলা চেঞ্জ করে না, এগুলা ফিক্সড বলে দেয়। তো দেখো 81 হচ্ছে ভরের, G = GM/r², ভরের সাথে সমানুপাতিক, কিন্তু দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব 4 গুণ 4-এর বর্গ হবে, অর্থাৎ 16 হবে। তার মানে তুমি অনুপাত ঠিক করো আর ভুল করো, ভালো করে বোঝো। তোমার ঠিক হোক আর ভুল হোক, 81/16 আর 16/81, এইটাই তো কনফিউশন হবে। ভরের সাথে সমানুপাতিক, দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে ভর 81-র জায়গায় 81 থাকবে আর 4-এর বর্গ করলে 16। তাহলে তোমার কনফিউশন তো এখানে যে ভাই 81/16 হবে না 16/81 হবে, এটাই তো কনফিউশন। এই দুইটার মধ্যে তো একটা হবে নাকি? তাহলে উপরে কি চাঁদের ওজন পৃথিবীর ওজন, চাঁদের ওজন কম হবে পৃথিবীর ওজন বেশি হবে, তাহলে কম বাই বেশি হবে, ডিরেক্ট লিখে ফেলবা 16/81, শেষ। তাহলে WM = 16/81 গুণ WE 648। দেখো তো এই লাইনটাতে তুমি ঘেচাং করে চলে আসতে পারো না? তারপর এখান থেকে কত? 128, শেষ, শর্টকাট। এবার তাহলে ওজন কতটুকু হারাবে? 648 থেকে 128 বাদ দাও, শেষ। বুঝতে পারছো? তাহলে এত কিছু করার দরকার আছে না, শর্টকাট ট্রিক্সটা মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। এই তথ্য কিন্তু চেঞ্জ করবে না। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ এত এবং এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এত, তাহলে মঙ্গল গ্রহের সাপেক্ষে একটি বস্তুর মুক্তিবেগের মান কত? মুক্তিবেগের মান আমরা হিসাব করতে পারি, VE = √2gr। তাহলে √2g এর মান 3.8 ইন্টু r এর মান হচ্ছে 3000। ঠিক আছে, এখান থেকে ধরো হিসাব নিকাশ করা যায়, কিন্তু প্রথম কথা হচ্ছে হিসাব কেন করব? বলছে না মঙ্গল, তাহলে মঙ্গলের জন্য 4.77 5.11, দেখো কোথায় আছে? 5.77 আছে, 11 নেই। তাহলে কোনটা আছে? 4.77 আছে। কোনটা আছে? 4.77। অ্যান্সার হচ্ছে 4.77। তাহলে প্রথমে এটা অ্যান্সার দাগাই দিবা, আগে প্রথমে অ্যান্সার এটা দাগাই দিলা। এবার তুমি যদি করে বের করতে চাও তাও একটু ট্রাই করা যায়। কিভাবে ট্রাই করা যায়? যে √ দেখো এটা 2, এটা 3000 মানে 3 গুণ 1000 গুণ 3.8, 3.8 মানে 4 ধরলাম, 3.8কে মোটামুটি 4 ধরে হিসাব করলাম, আমাদের হিসাব করা নিয়ে কাজ। তাহলে 1000-এর বর্গমূল করতেছি, 1000-এর বর্গমূল করলে 100, 1000-এর বর্গমূল করলে কত? 100, 100 না, 1000-এর বর্গমূল করলে সরি 100 না, 1000 মানে 10 গুণ 100, সরি। তাহলে √2 গুণ 3 গুণ 4, 10 গুণ 100, 10 গুণ 100। তাহলে 100-এর বর্গমূল করলে 10, প্রথমে 10 আসলো, 4-এর বর্গমূল করলে 2 আসলো, 4-এর বর্গমূল করলে 2 আসলো, আর √3 দুগুণে 6 আর 10 60, 6 3 দুগুণে 6 আর 10, তাহলে √60 থাকলো, √60 থাকলো। তাহলে √60 আশেপাশে কোন একটা মান, √ কত? 8 8 64, 8 গুণ 8, তাহলে √64 মানে 8,
তাহলে রুট ওভার 60 মানে 7 পয়েন্ট সামথিং, ধরলাম এটাকে 8, তাহলে 10 গুণ 2 গুণ 8, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 গুণ 10 রুট ওভার 2GR, ব্যাসার্ধ 3000, এই দেখছো ব্যাসার্ধ 3000 তো কিলোমিটার, ওই হাই 3000 তো কিলোমিটার, সরি 3000 কিলোমিটার, এই কিলোমিটার দেখি নাই, সরি 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, তাহলে রুট ওভার 2 ইন্টু 3.8 ইন্টু 3 গুণ 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার 6, 3 গুণ 10 টু দি পাওয়ার 6, বুঝলা? 3000কে 3 গুণ 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার 6, বর্গমূল করলে পাওয়ার হাফ হয়ে যায়। বর্গমূল যদি করা হয় তাহলে পাওয়ার হয়ে যায় হাফ, তাহলে পাওয়ার যদি হাফ হয়ে যায় তাহলে থাকবে 10 টু দি পাওয়ার 3, 6 আছে হাফ হয়ে যাবে 3, আর এখানে থাকবে রুট ওভার 2 ইন্টু 3.8কে ধরলাম 4 ইন্টু 3, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 3 3 9, 4 4 16, 5 5 25, এটা 25, তাহলে 10 টু দি পাওয়ার 3 রুট ওভার, এটা 24 হয়, এটা 24 হয়, তাহলে আমরা 24কে 25 ধরলাম, তাহলে 5, তাহলে 5 গুণ 10 টু দি পাওয়ার 3 মানে 5000, এই 5000 থেকে একটু কম বেশি আসবে, এত মিটার পার সেকেন্ড, 5000 থেকে একটু কম বেশি আসবে, তাহলে 5000-এর কম বেশি কোনটা? এই যে 4770, বুঝতে পারছো? এই যে 4770, আর এটা তো 5000 থেকে অনেক বেশি, তো 5000-এর আশেপাশে, 5000-এর আশেপাশে সবচেয়ে কাছে মানে এটা, এই যে 4770 এত মিটার পার সেকেন্ড, তার মানে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। তো ক্যালকুলেটর ছাড়া হিসাব হবে, একটু বুদ্ধি খাটাইতে হবে, কিন্তু তুমি তো এটা মুখস্থ রাখবা, মঙ্গলের জন্য মুখস্থ। ওকে, ডান। এবার বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 0 হবে? এই যে কত উচ্চতায় 0 হবে, দেখো আমি যদি এই সূত্র দিয়ে হিসাব করি তাহলে 0 কিন্তু কখনোই হয় না। আসলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে জি এর মান 0 হবে অসীমে। দেখো এই যে জি প্রাইম, এটা ইকুয়াল টু উচ্চতার কথা বলছে, উচ্চতার কথা বলছে, তাহলে উচ্চতার কথা বললে কোন সূত্রটা, কোন সূত্র, মেইন সূত্র কোনটা? আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি। কত উচ্চতায় জি এর মান 0 হইতে পারে? একমাত্র এইচ এর মান ইনফিনিটি বসলে, অসীম উচ্চতায় ইনফিনিটি যদি বসায় তাহলে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0, তার সাথে যদি এখন জি গুণ হয় তাহলে কত হবে? 0। আসলে অ্যান্সার হওয়া উচিত এইচ ইকুয়াল টু ইনফিনিটি। এবার এটা কি আছে অপশনে? নেই। এই যে যখনই অপশনে নেই তখন তার এভাবে হবে না, এই যে কি বলছিলাম যে অপশনে নেই এটা হচ্ছে না, তাহলে তখন জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। তো বলছে অভিকর্ষ ত্বরণের মান 0 হবে, অর্থাৎ এটা 0 হবে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, জি এই পাশে এসে 0, তাহলে 2h ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 1, তাহলে অতএব h ইকুয়াল টু আর বাই 2, আর কত? 6400 ভাগ 2, তাহলে 3200 কিলোমিটার, 3200 কিলোমিটার, আনসার শেষ। ওকে, তারপর আসো পৃথিবীর চতুর্দিকে, এটা খুব ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা শিখাবো আমি তোমারে, এটা অনেকে পারবে না, অনেকে সলভ করতে পারবে না, বা বলবে ক্যালকুলেটর লাগবে, হিসাব করতে জটিল হয়ে গেছে, তুমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করে ফেলবা, দেখবা কেমনে। পৃথিবীর চতুর্দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে একটি উপগ্রহ ঘুরছে, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ যদি 1% কমানো হয় তাহলে গতি শতকরা কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে স্যাটেলাইটের বেগের সূত্র না, স্যাটেলাইটের বেগ, কক্ষপথের বেগ ভি এবং তার সাথে কক্ষপথের সম্পর্ক, কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জি এম নিচে আর প্লাস এইচ, এই আর প্লাস এইচই তো কক্ষপথ, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর। কি বুঝলা? এই হচ্ছে সূত্র। এবার তোমার সম্পর্ক দেখো, জিএম এটা কিন্তু ধ্রুবক, জিএম এটা কিন্তু ধ্রুবক, তাহলে তুমি বলো তো ভি এর সাথে
আর এর সম্পর্কটা কেমন? আর এর সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বুঝলা? এই যে নিচে রুট, রুট মানে কি? হাফ, হাফ, তাহলে হাফ, এই যে মাইনাস হাফ, এই যে আর এর রুট, রুট মানে মাইনাস হাফ উপরে। তাহলে এবার ডিভি বাই ভি ইকুয়াল টু ডিআর বাই আর, ডিভি বাই ভি এটা ইকুয়াল টু ডিআর বাই আর লিখে ফেলবা। যে ভাই কি এটা? এটা শিখাইছিলাম তোমাদের শিখাইছিলাম, দেখো খুব ভালো করে বোঝো। বেগের পরিবর্তন ডেল ভি বা ডিভি যেটাই লিখো না কেন, আদিতে বেগ ভি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি শতকরা পরিবর্তন, তাহলে ডেল ভি বাই ভি। তাহলে এই পাশে কি লিখবা? এই পাশে লিখবা ডেল আর বাই আর, কারণ বাকিরা সবাই ধ্রুবক, জিএম কিন্তু ধ্রুবক, তুমি এই পাশে লিখবা ডেল আর বাই আর। খুবই সহজ জিনিস। ডেল ভি বাই ভি, এই পাশে লিখবা ডেল আর বাই আর। যার পাওয়ার যত সামনে বসাবা তত, যার পাওয়ার যত, আর এর পাওয়ার কত? এক, সরি ভি এর পাওয়ার কত? এক, সামনে এক, আর আর এর পাওয়ার কত? হাফ, সামনে মাইনাস হাফ বসাই দিবা। তা আমাদের কি চাইছে? গতি শতকরা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেল ভি বাই ভি চাইছে, এটা শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো -1/2, এবার ডেল আর বাই আর, কক্ষপথের ব্যাসার্ধ 1% কমলে এই ডেল আর বাই আর 1% হ্রাস, তাহলে মাইনাস কমবে -1%, শেষ। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হাফ, তার মানে 0.5%, 0.5%, এই যে 0.5%। বোঝা গেছে কিভাবে হইল? আমি তোমারে এই কনসেপ্টটা আরেকটু সুন্দর করে বুঝাই দিই। যখন কোনো রাশি ধরো এ, সে এক্স এর উপর ডিপেন্ড করে, ওয়াই এর উপর ডিপেন্ড করে, ধরো এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার -1/2, তাহলে এ এর পরিবর্তনটা কেমন হবে? এর পরিবর্তনটা এইভাবে হবে, ডেল এ বাই এ, এ পাশেও লিখবা ডেল এক্স বাই এক্স, ডেল ওয়াই বাই ওয়াই। যার পাওয়ার যত সামনে বসবে তত। এক্স এর পাওয়ার কত? 3, সামনে বসবে 3। ওয়াই এর পাওয়ার কত? -1/2, সামনে বসবে -1/2। বুঝলা? এই যে এই হচ্ছে সম্পর্ক, এরকম হচ্ছে সম্পর্ক। যার পাওয়ার যত সামনে বসাই দিবা তত। দাঁড়াও, এই টাইপের আর একটা কোশ্চেন আছে, ওইটাও একটু তোমার দেখাই দিই। এই যে পৃথিবীর ভর একই রেখে যদি ব্যাসার্ধ 2% হ্রাস করা হয়, তাহলে জি এর মান কত পরিবর্তন হবে? জি এর মানের পরিবর্তন, জি ইকুয়াল টু ভর একই থাকবে, জিএম ডিভাইডেড বাই আর, ব্যাসার্ধের চেঞ্জ হবে। তাহলে জিএম কনস্ট্যান্ট, জিএম ধ্রুবক, জিএম ধ্রুবক, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। পৃথিবীর ভর একই রেখে ব্যাসার্ধ 2% হ্রাস করা হয়, তাহলে জি এর মান শতকরা কি পরিবর্তন হবে? তাহলে ডেল জি বাই জি, এটা কনস্ট্যান্ট, তাহলে আর এর সাথে সম্পর্ক, তাহলে ডেল আর বাই আর। এবার বলো আর এর পাওয়ার কত? -2, কিন্তু আর এর পাওয়ার কিন্তু -2, এই যে উপরে আসো -2, তাহলে ডেল আর বাই আর, সামনে -2। এবার বলছে যদি ব্যাসার্ধ 2% হ্রাস করা হয়, করো -2, ডেল আর বাই 2% হ্রাস, তাহলে -2%, তাহলে মাইনাসে মাইনাসে +4%। দেখছো হয়ে গেছে, ডেল জি বাই জি 4%, +4%, +4% অ্যান্সার। কি হয়েছে না? তাহলে পারা যাবে? এই টাইপের কোশ্চেন পারা যাবে? বলো। অবশ্যই পারতে হবে। তুমি যদি না পারো, আমাদের ব্যাচের স্টুডেন্ট হয়ে যদি তুমি না পারো, তাহলে মান সম্মান সব শেষ। কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে উপরে নিক্ষেপ করলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে মুক্তি বেগে, এবং সেটা পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার/সেকেন্ড। বোঝা গেছে? শেষ। এটা দুটি বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব উভয় যদি দ্বিগুণ করা হয়, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্বের F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। F ইকুয়াল টু দুটি বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব উভয়ই দ্বিগুণ, দুইটা বস্তুর ভরও দ্বিগুণ, মধ্যবর্তী ভর, তাহলে 2m, জি 2m1, তারপরে m 2m2, আর দূরত্ব দ্বিগুণ, তাহলে দূরত্ব দ্বিগুণ মানে 2r, তার স্কোয়ার। তাহলে ভাই 2 গুণ 2 উপরে 4, আবার নিচে 2 এর বর্গ 4, জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, 4 4 কাটাকাটি, তাহলে একই জিনিসই তো থাকলো। ধরো এটা f2, এটা f1, তো একই জিনিসই তো থাকলো, এটা তো fe থাকলো, তাহলে পূর্বের সমান। অ্যান্সার হচ্ছে পূর্বের সমান। 10 কেজি ভরের দুটি বল 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে মহাকর্ষ বল কত হবে? জি
m1 m2 বাই আর স্কোয়ার, জি এর মান 6.673 ইন্টু 10⁻11, m1 m2 10 কেজি 10 কেজি, তাহলে 10 গুণ 10, নিচে আর স্কোয়ার মানে 1 বর্গ 1 স্কোয়ার, তাহলে 6.673 ইন্টু 10⁻11, 10 গুণ 10 মানে 100, 100 মানে 10⁻2, তাহলে 6.673 ইন্টু 10⁻11 প্লাস 2 9 -9 এত নিউটন অ্যান্সার ডান। তারপর আসো সূর্যের গড় ঘনত্ব কত, মুখস্থ, এটা মুখস্থ, এটা কোনো বের করার নাই, এটা হচ্ছে মুখস্থ তথ্য। সূর্যের গড় ঘনত্ব 1410 কেজি পার মিটার কিউব, 1410 কেজি পার মিটার কিউব, মুখস্থ এটা। নিচের কোন তথ্যটি সঠিক, আসো দেখি কোন তথ্যটা সঠিক। জি এর আদর্শ মান 6.84, নো, জি এর আদর্শ মান 6 পয়েন্ট লিখে দিয়েছিলাম 6.8066 কি একটা জানো এটা। মেরু অঞ্চলে জি এর মান 6.83, মেরু অঞ্চলে জি এর মান 6.83, এটা সঠিক। বিষুব অঞ্চলে জি এর মান 9.87, এটা জীবনও হইতে পারে, এ তো দেখলেই বোঝা যায় যে ভাই এগুলো তো আমি মুখস্থ করি না, আরে ভাই দেখলে তো বোঝা যায় 9.87 এটা কেমনে হয়। বিষুব অঞ্চলে জীবনও এটা হইতে পারে না। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুবী অঞ্চলে কম, তাই না। মেরু অঞ্চলে পৃথিবী তো চ্যাপ্টা, পৃথিবী তো চ্যাপ্টা, তাহলে এরকম এখানে আর বেশি, আর বেশি বলে জি কম, কেন, কারণ জি এর সাথে এই যে সম্পর্ক, আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, আর এখানে আর কম, আর কম বলে এখানে জি বেশি, তাহলে বিষুব অঞ্চলে কেমনে এটা হয়, এটা সইতেই পারে না। ঢাকাতে জি এর মান, ঢাকাতে জি এর মান কত, এটা আমাদের বইতে লেখা আছে নাকি, না, তাহলে এটা আমি জানি না, তাহলে তথ্য হচ্ছে খ সঠিক। কোন বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, মুক্তি বেগে, ঠিক আছে, মুক্তি বেগে, তাহলে মুক্তি বেগে এই যে এবার দেখো মাইল পার সেকেন্ড আছে, তাহলে মাইল পার সেকেন্ড, তো মাইল পার সেকেন্ড মানে কি 7 মাইল পার সেকেন্ড, এটাই লেখা ছিল না, 7 মাইল পার সেকেন্ড, তো 7 মাইল মানে 6.95 মানে 7 মাইল। মহাকর্ষ ধ্রুবক জি এর একক কোনটি, জি এর একক করাইছি, ডান, এটা আমরা করছি। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এম যদি ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ আর আর যদি 2 এর বর্গ, তাহলে উপরে 2 নিচে 2 এর বর্গ মানে কত 1/2, তাহলে অর্ধেক হবে, হাফ জি হবে, এই যে হাফ জি। অসীমে মহাকর্ষ বিভবের মান কত, হ্যাঁ করাইছি তোমারে, অসীমে বিভবের মান মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, অসীম হলে আর এর মান ইনফিনিটি, বসাও ইনফিনিটি, তাহলে 0 0। কোথায় পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা সবচেয়ে বেশি, মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা, তীব্রতা মানে প্রাবল্য, প্রাবল্য, প্রাবল্য সবচেয়ে বেশি কোথায়, দেখো মহাকর্ষ প্রাবল্য মানেই কিন্তু অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর জন্য মহাকর্ষ প্রাবল্য মানেই কিন্তু অভিকর্ষ ত্বরণ। কিভাবে, এই যে এই পয়েন্ট, এটা আর, এই পয়েন্টে যদি আমি প্রাবল্যের সূত্র লিখি তাহলে ই ইকুয়াল টু জি ইকুয়াল টু কি হবে, জি ভর এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর স্কোয়ার, তো এটাই তো অভিকর্ষ ত্বরণের সূত্র। তাহলে মহাকর্ষ প্রাবল্য বা তীব্রতা মানেই অভিকর্ষ ত্বরণ। তো আমাদের কি বলছে, কোথায় পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা বেশি, কোথায় অভিকর্ষ ত্বরণ বেশি, পৃষ্ঠে বেশি, পৃষ্ঠে সবচেয়ে বেশি, কথা কি বোঝা গেছে, ও আচ্ছা, পৃষ্ঠে তো নাই, পৃষ্ঠে সবচেয়ে বেশি, উপরে গেলে কমবে নিচে গেলে কমবে, এইবার পৃষ্ঠের মধ্যে কোথায় আবার বেশি, কারণ পৃথিবী তো ভাই এরকম চ্যাপ্টা, তাহলে কোথায় জি এর মান বেশি, তাহলে এখানে আর কম, এখানে জি বেশি, তাহলে মেরুতে বেশি, আর এখানে আর বেশি, আর এর মান বেশি, জি এর মান কম, অর্থাৎ বিষুব অঞ্চলে কম, তাহলে বিষুবে কম, মেরুতে জি বেশি, তো দেখি আছে মেরু অঞ্চলে জি এর মান বেশি, হ্যাঁ ওকে ঠিক আছে সঠিক। কোনটি মহাকর্ষ বিভবের একক নির্দেশ করে, মহাকর্ষ বিভবের একক ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ জুল আর এম কেজি, জুল পার কেজি, জুল পার কেজি, জুল পার কেজি নাই, আচ্ছা জুল পার কেজি নাই, ওকে সমস্যা নেই, তাহলে একটু ভাঙচুর চালাবো, একটু ভাঙচুর চালাবো। এই যে ডাব্লিউ ইকুয়াল টু কাজ, কাজ মানে কি বল গুণ সরণ, তাহলে বল হচ্ছে নিউটন, মানে জুলকে নিউটন মিটার, নিউটন মিটার পার কেজি, শেষ হয়ে গেল। জুল পার কেজি যেহেতু নাই, এই যে এটা আবার আন্দাজ দাগা দিবা না কিন্তু, এটা জুল কেজি। একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম, মিলিগ্রাম কিন্তু এটা, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তু কত বলে আকর্ষিত হবে, ভাই বস্তুর ওজন বলে আকর্ষিত হবে, বস্তু তার ওজন বলে আকর্ষিত হবে,
তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম এর মান 12 মিলিগ্রাম, তাহলে 12 গুণ 10⁻³ ভালো করে বুঝো, 12 গুণ 10⁻³ গ্রাম, এটা গ্রাম, গ্রামকে আবার কেজি বানাইতে হবে, তাহলে গুণ 10⁻³ কেজি, বুঝতে পারছো? 12 মিলিগ্রাম মানে 12 গুণ 10⁻³ গ্রাম। দেন এবার গ্রামকে আবার কেজি বানাইতে গেলে আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। আর জি এর মান 9.8, জি এর মান 9.8, তাহলে 10⁻³ 10⁻³ তাহলে 10⁻6 আর 12 গুণ 9.8, তাহলে আসো 2 দিয়ে 9.8 গুণ 12, 2 দিয়ে যদি গুণ করি 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 17, তারপরে 1 দিয়ে গুণ করলে 98, 6 8 7 15 5 আর এটা 10, 9 আর 1 10, সরি 8 7 15 5, 15 5 হাতে 1, তাহলে 9 10 11 1 1 1 1। এবার 0.8, তাহলে এই যে পয়েন্টের পরে 1 ঘর, পয়েন্টের পরে 1 ঘর, তাহলে এটা হবে 115.6 গুণ 10⁻6। ওকে, ওই যে 115 মানে 117 আর কি। এবার আমাদের আমাদের অপশনে লাগবে ধরো 115.6, 115.6 এরকম নাই, এই একটাই আছে, এবং এটা আছে হচ্ছে 117, কিন্তু 10⁻⁴ আছে। ওকে, কোনো সমস্যা নেই, একটা শর্টকাট ট্রিক্স শিখে রাখো, এটা আগেও শিখাইছি। যদি পয়েন্ট তুমি 2 ঘর আগায় নিয়ে আসো, পয়েন্ট যদি 2 ঘর আগায় নিয়ে আসো, তাহলে যোগ 2 হবে, 2 ঘর পিছাই নিয়ে গেলে 2 বিয়োগ হবে, আগায় নিয়ে আসলে পাওয়ার যোগ হবে, যে কয় ঘর আগায় নিয়ে আসবা সেই কয় ঘর যোগ হবে, সেই কয় ঘর যোগ হবে, আর পিছাই নিয়ে গেলে বিয়োগ হবে। আমি আগায় নিয়ে আসতেছি 1.156 ইন্টু 10⁻, দেখো কয় ঘর আগায় নিয়ে আসছি, 0.51, 2 ঘর আগায় আসছে, তাহলে 2 ঘর আগায় আসলে 2 যোগ হবে, তাহলে 1.5156 ইন্টু 10⁻⁴ নিউটন, তাহলে অ্যান্সার হচ্ছে কাছাকাছি এটা গেছে, এটা বোঝা গেল? আধুনিক ভর মাপার যন্ত্রে চিনি ক্রয় করলে কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করা লাভজনক হবে? ক্রয় করা লাভজনক হচ্ছে যেখানে তোমার বেশি দিবে, বেশি ভর দিবে। ভালো করে বুঝো, এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্রয় করবা তুমি, ক্রয় করবা, তার মানে তুমি বেশি পাইলে তোমার লাভ, তার মানে তোমার ভর বেশি লাগবে, মাথায় রাখবা। আমি ক্রয় করতেছি, তার মানে আমি নিব, তাহলে আমি ভর বেশি পাইলে আমার লাভ, তাহলে ভর বেশি পাইলে আমার লাভ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু mg না, ডাব্লিউ ইকুয়াল টু mg। কি বলছে? আধুনিক ভর মাপার যন্ত্রে 1 কেজি চিনি। আসলে ভর মাপার যন্ত্রে আমরা কি মাপি? ওজন মাপি, তাই না? ভর মাপার যন্ত্রে আসলে তো ওজন, ডাব্লিউ ইকুয়াল টু তো mg, ওজন। এখন এখানে যে বলছে 1 কেজি চিনি, 1 কেজি চিনি আসলে ওরা কি বলতেছে? ওরা বলতেছে ওজন, ওরা আসলে ওজন বলতেছে, অর্থাৎ ডাব্লিউটা বলতেছে। তাহলে এই ডাব্লিউটা সেম থাকতে হবে, তো ডাব্লিউ ইকুয়াল টু mg। তো এম এর সাথে জি এর সম্পর্ক কেমন? এম এর সাথে জি এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক, দেখো গুণাকারে আছে, এই যে এম ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই জি হবে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ধরো বিষুবে, তাহলে বিষুবে ডাব্লিউ ইকুয়াল টু, ডাব্লিউ সেম থাকবে, বিষুবে ডাব্লিউ ইকুয়াল টু m1g1 ধরলাম। আর মেরুতে ডাব্লিউ ইকুয়াল টু m2g2, জি আলাদা, এই যে জি আলাদা, আর জি আলাদা হওয়ার কারণে তুমি কিন্তু ওজন একই নিবা, ওজন হচ্ছে 1 কেজি চিনির ওজন, অর্থাৎ ওজনটা সেম থাকবে, ওজনটা তোমার সেম দিবে, সে মেরুতে দিক আর বিষুবে দিক, ভালো করে বুঝো, মেরুতে দিক আর বিষুবে দিক, ওজনটা তোমার সেম দিবে, ওজনটা সেম দিবে। তাহলে আমরা যদি ওজন সেম পাই, তাহলে ডাব্লিউ সমান সমান ডাব্লিউ, অর্থাৎ m1g1 m2g2, তাহলে এবার m1 বাই m2 ইকুয়াল টু g2 বাই g1। দেখো বিষুবে ছিল g1, মেরুতে ছিল g2, মেরুতে g2, বিষুবে ছিল g1, g2 ইজ গ্রেটার দেন g1,
দেখো G2 যদি G1 থেকে বড় হয় তাহলে M1 M2 থেকে বড়, M1 M2 থেকে বড়। G2 যদি G1 থেকে বড় হয়, G2 G1 থেকে বড় হয় তাহলে M1 M2 থেকে বড়। এবার M1 কোথায় ছিল, কোথায় M1? বিষুবে M1, এই যে M1 ছিল বিষুবে, তাহলে বিষুবে তোমারে বেশি ভর দিবে, বিষুবে তোমারে বেশি ভর দিবে, তাহলে বিষুবে লাভজনক। বুঝলা? আবার একটু বলতেছি শোনো, দেখো তুমি যেখান থেকে ভর বেশি পাবা, যেখান থেকে ভর বেশি পাবা সেটাই তো লাভজনক। তো 1 কেজি চিনি মেরুতে ক্রয় করছো, 1 কেজি চিনি বিষুবে ক্রয় করছো, অর্থাৎ দুই জায়গায় ওজনটা সেম। 1 কেজি চিনি ওজনটা সেম, যে মানে ওজন মাপার যন্ত্র, যে সাধারণ যে নিক্তি, সেই নিক্তি দিয়ে মাপা হয়েছে, আধুনিক নিক্তি দিয়ে মাপা হয়েছে, তাহলে তাতে ওজনটা একই দেখাবে। এবার মেরুতে আর বিষুবে, তো মেরুতে জি এর মানটা বেশি, তো জি এর মানটা বেশি হলে, জি এর মানটা বেশি হলে ভরের মানটা কমে যাবে। আর বিষুবে জি এর মানটা কমে গেছে, তাহলে ভরের মানটা বেড়ে যাবে। তো তুমি ভর বেশি পাবা কোথায়? বিষুবে ভরটা বেশি পাবা, বিষুবে ভরটা বেশি পাবা। আর বিষুবে ভরটা বেশি পাইলে তুমি ক্রয় করতেছো লাভজনক, ক্রয় করলে তোমার বিষুবে ক্রয় করা লাভজনক। এই কারণে যা ক্রয় করবা বিষুব থেকে ক্রয় করবা, আর যা বিক্রি করবা মেরুতে বিক্রি করবা। তাহলে সুন্দর করে একটা শর্টকাট ট্রিক্স মাথায় রাখবা, বিষুবে ক্রয় আর মেরুতে বিক্রয়, মেরুতে বিক্রয়, বিষুবে ক্রয়, মেরুতে বিক্রয়, এটাই লাভজনক। ওকে। সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? মুখস্থ 27 গুণ। এই তথ্যটা মুখস্থ করে রাখবা, 27 গুণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সূর্যের অভিকর্ষ ত্বরণের 27 গুণ, সরি সূর্যেরটা পৃথিবীর 27 গুণ। কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক কোনটা? উচ্চতা আর আবর্তনকালের মধ্যে সম্পর্ক এইচ GMT স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এইচ এটা। তারপর চাঁদের ভর, চাঁদের ভর পৃথিবীর ভর চাঁদের ভরের এত গুণ, ব্যাসার্ধ এত গুণ। অভিকর্ষ ত্বরণ কত হবে? অভিকর্ষ ত্বরণ কত হবে বলো, পারবো না? GE ডিভাইডেড বাই GM, তাহলে GEটা বেশি GMটা কম, তাহলে বেশি বাই কম, তাহলে বেশি হচ্ছে 81, কম হচ্ছে 16, হয়ে গেল। এবার GM এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে GM হবে GE ইন্টু 16, 9.8 ইন্টু 16 ভাগ 81। এবার এখান থেকে হিসাব নিকাশ করতে হবে, তাহলে এখান থেকে আসো হিসাব নিকাশ করি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আর 81, তাহলে 9.8 গুণ 16, 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করে একটু চালাকি করবো নাকি? 9.8কে 10 ধরে নিব, 9.8কে 10 ধরে নিই, চালাকি যদি করি 10 গুণ 60 মানে 16 ভাগ 80 ধরি, তাহলে 160 বাই 80, 160 বাই 80, তাহলে 160 বাই 80 মানে প্রায় 2, মানে 2 এর কাছাকাছি যে আছে, 2 এর কাছাকাছি 5.69, 3.98, 4.98, না না এগুলো হবে না। এই যে 2 এর কাছাকাছি ভদ্রলোক, এটা শেষ, চালাকি করলাম একটু। ওকে। পৃথিবীর ঘনত্ব হবে, পৃথিবীর ঘনত্ব মুখস্থ। ও আচ্ছা, সূত্র চাইছে, ঘনত্বের মানে সূত্র চাইছে। ঘনত্ব জি দিয়ে আছে, দেখো জি দিয়ে আছে, তাহলে জি এর সূত্রে যাব, জি ইকুয়াল টু GM বাই আর স্কোয়ার, শেষ। ঘনত্ব কার মধ্যে আছে? এম এর মধ্যে, তাহলে জি ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর স্কোয়ার, এম ইকুয়াল টু রো ভি 4/3 পাই আর কিউব, তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর কিউব আর স্কোয়ার মানে আর, তাহলে রো বের করতে হবে, রো হচ্ছে 3G ডিভাইডেড বাই 4G পাই আর, 3G 4G পাই আর, এই যেটাই অ্যান্সার, শেষ। যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলে? ভূস্থির কক্ষপথ, ভূস্থির কক্ষপথ, যে কক্ষপথে, ঠিক আছে, সরি যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলে? ভূস্থির কক্ষপথ বলে না, না এটা ভুল, এটা তো ভুল দেখাইছে, পার্কিং কক্ষপথ বলে, পার্কিং কক্ষপথ বলে, কক্ষপথের নাম পার্কিং কক্ষপথ। এই যে বাংলা তথ্য দিয়ে দিলাম না, পার্কিং কক্ষপথ বলে, ভূস্থির কক্ষপথ নামে তো কোনো কক্ষপথ নেই।
কক্ষপথের নামটা কি? কক্ষপথের নামটা হচ্ছে পার্কিং কক্ষপথ। এই যে পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সেই কক্ষপথের নাম কি? ভূস্থির উপগ্রহের জন্য পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথ। ওকে, আচ্ছা এবার আসো, গ্রহ সংক্রান্ত কেপলারের আবর্তনকালের সূত্রটির গাণিতিক রূপ কি? টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, গাণিতিক রূপ। তারপর এটা তো করাই দিলাম। পৃথিবীর গড় ঘনত্ব, এই যেটা মুখস্থ রাখবা, মুখস্থ 5 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 5 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার বা 5.5 বই আছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এবার এর কাছাকাছি অ্যান্সার কোনটা দেখবা? ঠিক আছে, এই যে 5.49 একেবারে এক্সাক্ট মান যদি বলি, তো এটার মধ্যে একটু কনফিউশন হতে পারে, 5.510 আর 5.497। তো এইটা বেশি কারেক্ট, এটা বেশি কারেক্ট 5.497। এটা বেশি কারেক্ট, এটা একটু মুখস্থ করে রাখবা। কে সর্বপ্রথম হেনরি ক্যাভেন্ডিশ, এর মান, বড় জি এর মান, বড় জি এর মান হেনরি ক্যাভেন্ডিশ। তার একটা এক্সপেরিমেন্ট করা আছে, এক্সপেরিমেন্ট করে সে মানের হিসাব করে, হেনরি ক্যাভেন্ডিশ। ওকে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ, ভূপৃষ্ঠে এত পাউন্ড ওজনের একজন মানুষ চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবে? কতটুকু ওজন হারাবে? পাউন্ডে বলছে। ওকে, আমি পাউন্ডে হিসাব করব, ব্যাসার্ধে এত মাইলে কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। তাহলে এটা আমরা শর্টকাট দিয়ে করব, WM ডিভাইডেড বাই WE ইকুয়াল টু WM কম WE বেশি, তাহলে কম বাই বেশি, তাহলে 16/81। এবার WM চাই 16/81, 150 পাউন্ড, 150 পাউন্ড। তাহলে যদি হিসাব নিকাশ করা হয়, এটাকে 81কে 80 ধরে হিসাব করি, নাকি 8 আর 1 9, 5 আর 1 6, আচ্ছা 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটি, 3 দুইবার যায়, 3 দুগুণে 6, 3 7 21 27, 3 5 15 0 50, 3 5 15 0, 6 আর 1 7, 7 8 9 50, 27, 27, তাহলে 27কে 30 ধরলাম হিসাব করার জন্য, 30 আর এটা 50, 0 0 কাটো, তাহলে উপরে 5 6 30-এর 0, হাতে 3, 5 কে 6 7 8 80, ভাগ হচ্ছে 3, তাহলে উপরে 80কে 81 ধরলাম, 81/3, তার মানে 27, 81/3 মানে 27। তাহলে কত ছিল? 150। তাহলে হারাবে হচ্ছে 150 থেকে 27 বাদ, 150 থেকে 27 বাদ, তাহলে 150 থেকে 25 বাদ দিলে 125, তার থেকে 25 26 27 আরও 2 বাদ যাবে, 123 পাউন্ড, এরকম কাছাকাছি একটা অ্যান্সার, 123-এর কাছাকাছি একটা অ্যান্সার। এই যে কনফিউজ করে দিল, এই যে কনফিউজ করে দিল। কেন কনফিউজ করে দিল বলো তো? কারণ অ্যান্সারগুলো খুবই কনফিউজিং। 125, 120, 126, 120.4, এই যে এইখানে বিপদ ঘটাই দিছে। ঠিক আছে, এটা তো ক্যালকুলেটর ছাড়া অসম্ভব। তাইলে আমরা চালাকি করে বের করতে পারি, তো চালাকি করে অপশনগুলো একটু দূরে দূরে দিবে, তাহলে 123-এর কাছাকাছি কোনটা 120 অ্যান্সার বসাই দিব। তা না, অপশনগুলো দেখো, সবগুলো অপশন কাছাকাছি, 120.4, 120.8, এরকম করার কোনো দরকার আছে? ওকে, আসো নেক্সট। ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এর আনুভূমিক বেগের মান কত? তাহলে আনুভূমিক বেগ v = √GM ডিভাইডেড বাই r প্লাস h। দেখো রুট, প্রথম কথা হচ্ছে রুটের হিসাব নিকাশ, আর তারপরে কথা হচ্ছে যে বড় হিসাব নিকাশ, 6.673 × 10⁻11
এম এর মান পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি ডিভাইডেড বাই নিচে আর প্লাস এইচ, তাহলে আর হচ্ছে 6.4 বা 6400 গুণ 10⁻³ প্লাস এইচ হচ্ছে 700 কিলোমিটার, তাহলে 700 গুণ 10⁻³ দিয়ে এখান থেকে এবার হিসাব নিকাশ করতে হবে, দেখি ক্যালকুলেটর ছাড়া যাওয়া যায় কিনা। 6.673 × 10⁻−11 গুণ 6 × 10⁻24 6400 আর 700, তাহলে 7 8 9 10 11 11 এক হাতে 1, তাহলে 7100 গুণ 10⁻³ 71 64 আর 7 65 66 67 68 69 70 71, ঠিক আছে। এবার এর রুট তাহলে 6.673 × 10⁻−11 এটা গিয়ে গুণ দিলাম 6 × 10⁻24 তো 24 থেকে 11 বাদ দাও, 24 থেকে 10 বাদ দাও, তাহলে 14, তাহলে 13 আর নিচে হচ্ছে 7.1 × 10⁻336, তাহলে 13 আর 6, তাহলে উপরে কাটাকাটি করে 6 6 12 7, তাহলে 6.673 × 6 গুণ 10⁻, উপরে 13 থেকে 6 বাদ দিলে 7, 13 থেকে 6 বাদ দিলে 7, তাহলে 7কে আমরা 6 লিখব গুণ 10, কারণ রুট করতে গেলে রুট নিচে 7.1কে 6 এর মতো ধরলাম, বা 7.1কে এটা 7.1, তাহলে এটা 6.6 মানে 7 প্রায় 7, এইটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে 6 10⁻হচ্ছে 6, তাহলে 10⁻³ হবে রুট করলে, আর 60 10 গুণ 60, 60কে 64 ধরলাম, তো 60কে 64 ধরলে 8 8 64, তাহলে 8 × 10⁻³, তার মানে 8000-এর আশেপাশে কোন একটা অ্যান্সার, 8000-এর আশেপাশে কোন একটা অ্যান্সার। তাহলে 8000-এর আশেপাশে 5000 তো জীবনেও না, এটা প্রায় 10,000 এটাও না, আর এটা হচ্ছে 6000 না, তাহলে 8000-এর আশেপাশে আছে এইটা, এই যে দেখো 8000-এর আশেপাশে আছে এটা, তাহলে এই হিসাব করে ফেললাম, বুঝছো? ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যায়, একটু কঠিন হয়, কিন্তু এই যে 2-1টা ম্যাথ তো দিবে এরকম, যা তোমার একটু ভয় লাগাই দিবে, কিন্তু ওগুলা লাস্টে গিয়ে করবা। দেখো তারপর আমি কিন্তু টেকনিক শিখাই দিছি, কি করবা, এই যে যেটা আর কি রুট মানে পাওয়ার যেটা থাকবে রুট করতে গেলে সেটারে জোড় বানাবা, আর যখন রুট করে ফেলবা তখন সেটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 6 ছিল অর্ধেক হয়ে গেল। আর আমি চালাকি করলাম, 6 গুণ 60কে 64 ধরলাম, 8 8 64, 60-এর জায়গায় 64 ধরলাম, তাহলে 8, তার মানে 8 থেকে একটু কম মান হবে, 8000-এর থেকে একটু কম মান হবে, আর এই যে 6.6 আর 7.1, তো এই দুইটা তো প্রায় কাছাকাছি মান, সো এই দুইটাকে বাদ দিয়ে দিলাম, আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 0 হবে, এটা অলরেডি করছি একবার, কত উচ্চতায় জি এর মান 0 হবে, জি প্রাইম, এই যে 1 - 2h ডিভাইডেড বাই r ইন্টু জি, তাহলে জি প্রাইম যদি 0 হয় 1 - 2h বাই r, তাহলে অতএব h = r/2, শেষ, h = r/2, বলো পারবে না? দেখো 1.5 ঘন্টার মধ্যে কিন্তু চ্যাপ্টার একটা ক্লোজ হয়ে গেল। একটি পাথর চাঁদ থেকে পৃথিবীর পৃষ্ঠে আনা হলো, তাহলে চাঁদ থেকে আনা হলে পরিবর্তন হবে পাথরের ভরের না, ভর একই থাকবে কিন্তু ওজনের পরিবর্তন ঘটবে, ইয়েস। তারপরে ভর ও ওজন না, ভর আর ওজন হবে না, ভর একই থাকবে কিন্তু ওজনের পরিবর্তন ঘটবে, তাহলে খ আর গ এটা হচ্ছে অ্যান্সার, ভর একই থাকবে কিন্তু ওজনের পরিবর্তন হবে। যদি শোনো দেখো দুটোকেই ঠিক দেওয়া আছে, কেন? কারণ দুটোই সঠিক, কিন্তু যদি তোমার মনে করে একটা দাগাইতে হয়, নর্মাল তো একটা দাগাইতে হবে, এই দুইটার মধ্যে বলো তো কোনটা বেশি সঠিক, কোনটা বেশি সঠিক? এই যে প্রথমটা বেশি সঠিক, খ,
ভর একই থাকবে, ওজনের পরিবর্তন ঘটবে। তো তার মধ্যে এই যে ওজন, এই কথাটা তো আছে, এবং আরো বেশি মানে তথ্য আছে যে ভর একই থাকবে। তাহলে তখন তুমি এটা দেখাবা আর কি। ওকে, এবার পৃথিবী পৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান কত? পৃথিবীর পৃষ্ঠে, খুব কঠিন ম্যাথ, এটা আমি করব না, এটা পারা যাবে না। একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল, আরো কঠিন, আরো কঠিন, এটাও পারি না। ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান হলো, মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন এটা। এত সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে তার নাম কি? স্পুটনিক 1। এই যে স্পুটনিক 1। তারপরে ওই যে একটা কুকুরকে পাঠায়, বলো তো কুকুরটার নাম কি? লাইকা, আসতে পারে, কুকুরটার নাম লাইকা। জি এর মান সর্বাপেক্ষা বেশি কোথায়? সর্বাপেক্ষা বেশি ভূপৃষ্ঠে এবং মেরুতে। তো এবার বলছে পৃথিবীর কেন্দ্রে না, 0, ভূপৃষ্ঠের উপরে বিন্দু রেখায়। বিন্দু রেখা আবার কি জিনিস? এগুলো কিছু না, তাহলে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান জি হলে চাঁদের অভিকর্ষ ত্বরণ কত? চাঁদের মাথায় রাখবা 6/1 ঠিক আছে, 6/1, 6/1। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি হলে চাঁদের অভিকর্ষ ত্বরণ তার 6/1। মঙ্গল গ্রহের ব্যাস এত এবং অভিকর্ষ ত্বরণ এত, তাহলে মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তি বেগ কত? তো এটা তো ওই যে প্রথমে হিসাব করা হয়েছিল। মঙ্গলে মুক্তি বেগ, মঙ্গলে মুক্তি বেগ 1.53, কেন 4.77। মঙ্গল গ্রহের ব্যাস এত, অভিকর্ষ ত্বরণ এত, মঙ্গল গ্রহে মুক্তি বেগ কত? দেখি দেখি, এটা মানে ভুল আছে, নিচেরটা হবে, খ হবে। বিই মুক্তিবেগ √2gr, 2gr, তাহলে 2g এর মান 3.9 আর r এর মান 600 কিলোমিটার, তাহলে 600 গুণ 10⁻³ বুঝলা? তাহলে এটাকে 4 ধরো, 9.8 মানে 4, 9.8 মানে কত? 4, তাহলে 2 গুণ 4, তো 4কে যদি রুট করা হয় 2, তাহলে 2√2, 2√2, আর এখানে 600, 600 মানে 6 গুণ 100 গুণ 10⁻³, 6 গুণ 100, তাহলে 6 গুণ 10 গুণ 10⁻⁴, তার মানে 60 গুণ 10⁻⁴, বুঝলা? 60 গুণ 10⁻⁴, তাহলে ভাই 2√2, আর এখানে হবে 10⁻², অর্ধেক হয়ে যাবে রুট করলে। আর এটাকে যদি 60কে যদি 64 ধরি, তাহলে 8 8 64, তো 8 থেকে একটু কম হবে কিন্তু, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16√2, √2 মানে 1.41, √2 মানে 1.4142 মানে 1.5 ধরি, তাহলে 2, এটাকে 1.5 ধরি, 1.5 মানে 3/2, 1.5 মানে 3/2 ইন্টু 8 ইন্টু 10⁻², তাহলে 2 কাটাকাটি গেল, 3 8 24, 24 গুণ 10⁻², 3 8 24, 24 গুণ 10⁻², তাহলে 240, 600 কিলোমিটার, 660 গুণ 60 গুণ 10, তাহলে 10⁻⁴, 8 8 64, 8, 2√2, 10 গুণ 10, 0 0, 100, তাহলে 240 গুণ 100, 24 গুণ 100 মানে 0 0, এত মিটার পার সেকেন্ড। তো এটা তো 2.4 সামথিং আসে, 2.4 সামথিং আসে। এটা কেমনে দাঁড়াও তো, আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখি তো ঠিক আছে কিনা। 2 × 3.9 ইন্টু 600 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, তার রুট অ্যান্সার। এটা 2 দশমিক না, এটা ভুল আছে, এটা এই মতে অ্যান্সার হওয়া উচিত 2.16, 2.16 অ্যান্সার হওয়া উচিত, এটা ভুল আছে, এটা ভুল সলভ, ভুল আছে, উত্তর নাই, ভুল সলভ। ঠিক আছে, এখন যদি তোমার দাগাইতে হয় তো তুমি এটা দাগাই দিয়ে আসবা। মঙ্গলের বলছে না, মঙ্গলের, তাহলে এইটা 4.77, এটা দাগাই দিয়ে চলে আসবে, এটাই অ্যান্সার।
কিন্তু তথ্য যা দেওয়া আছে তা অনুযায়ী ওটা হচ্ছে না, তথ্য যা দেওয়া আছে তা অনুযায়ী 2 পয়েন্ট সামথিং হয়, মানে তথ্য তো ভুল দেওয়া আছে, ব্যাসার্ধের মানই তো ও ও ও ও আচ্ছা সরি সরি সরি, এটা তো ব্যাস দেওয়া আছে, এটা ব্যাস দেওয়া আছে, ব্যাসের মান 600 কিলোমিটার, তাহলে তো 300 হবে, তাহলে তো সরি সরি 300 হবে। বাট এরকম তথ্য উল্টাপাল্টা তথ্য কেন দেবে, উল্টাপাল্টা তথ্য কেন দিবে বলো তো? সরি, এটা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 300 কিলোমিটার। দেখি এইবার একবার চেক দিয়ে দেখি, তাহলে 300 গুণ 10 টু দি পাওয়ার 3, 300 গুণ 10 টু দি পাওয়ার 3, তাহলে রুট ওভার এটা 2 গুণ এটাকে ধরলাম 4, 330 গুণ 10 টু দি পাওয়ার 4, তাহলে 2, এটা রুট 2, এটা 4কে করলে 2, 30কে কত ধরা যায় বর্গ, 3 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 5 5 25, 30-এর রুট যদি করা হয়, 30-এর যদি রুট করা হয় তাহলে 2 গুণ 15 বা 10 গুণ 3 রুট ওভার 30, রুট ওভার 30 মানে হচ্ছে 5 5 25, 5 পয়েন্ট সামথিং আর কি, 5 পয়েন্ট সামথিং, তাহলে আপাতত 5ই ধরলাম, গুণ 10 টু দি পাওয়ার 2, তাহলে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে রুট 2 মানে 1.4142, 1.41 10 টু দি পাওয়ার 2, তাহলে 1.41 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 1.41 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে 1.41 এত কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এর কাছাকাছি অ্যান্সার এটা ঠিকই আছে, এর কাছাকাছি অ্যান্সার এটা, অ্যান্সার ঠিকই আছে, বাট এটা মানে ম্যাথটা আসলে হয়নি, ম্যাথটা মঙ্গলের বলছে, তাহলে মঙ্গলের বললে তো 4 পয়েন্ট হওয়া উচিত। যাই হোক, যেহেতু তথ্য দেওয়া আছে, তথ্য দেওয়া থাকলে তুমি হিসাব করে করবা, যেহেতু তথ্য দেওয়া আছে, তথ্য দেওয়া থাকলে হিসাব করে করবা। ওকে, সিজিএস ইউনিটে মাধ্যাকর্ষণ ধ্রুবকের মান কোনটি? সিজিএস ইউনিটে মুখস্থ রাখবে এটা, মাধ্যাকর্ষণ ধ্রুবক মানে বড় জি এর মান মুখস্থ, সিজিএস এককে বড় জি এর মান, এই যে মুখস্থ করে রাখবে এটা। তারপর ভূপৃষ্ঠে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সুড়ঙ্গ কেটে একটা সুড়ঙ্গ কাটা হয়েছে, এই সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গের মধ্যে একটা টেনিস বল ছেড়ে দেওয়া হলো, ভূকেন্দ্র ওজন কত হবে? এটা কোনো কথা হলো? ভূকেন্দ্রে জি এর মান 0, জি প্রাইম 0, তাহলে ওজন হবে 0, তাহলে ওজন হবে 0। কোন বস্তুকে অসীম দূরত্বে সরাতে যে কাজ করতে হয়, এই যে কৃত কাজ, অসীম দূরত্বে সরাতে কৃত কাজ, W = GMM ডিভাইডেড বাই R, GMM ডিভাইডেড বাই R, ছোট আর বা বড় আর যেটাই বলুক না কেন, তো এই যে GMM ডিভাইডেড বাই R। ওকে, এবার অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর কেন্দ্রস্থলে কত? পৃথিবীর কেন্দ্রে 0, পৃথিবীর কেন্দ্রে 0। মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা মান যথাক্রমে বহুতবার করাইছি। তারপর নিম্নের কোনটি মহাকর্ষ ধ্রুবকের মাত্রা করাইছি। তারপর জি এর মান কোথায় 0 হয়? ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে না, ক্রান্তি মানে হচ্ছে বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে না, পৃথিবীর কেন্দ্রে 0 হয়। তারপর পৃথিবী থেকে ভি আদিবেগে এবং ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে কোনো রকেট নিক্ষেপণ করা হলো, সেটা আর ভূপৃষ্ঠে কখনো ফিরে আসবে না, মাধ্যাকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে চলে যাবে। তার মানে কি? মুক্তিবেগ, মুক্তিবেগের সূত্রে কোথাও কোণ ছিল, কোণের কোনো ব্যাপার স্যাপার আছে না, কোণের কোনো ব্যাপার স্যাপার নেই, তুমি ছুড়ে দিলেই হবে, মুক্তিবেগে ছুড়ে দিতে পারলেই হবে, কোণের কোনো কাহিনী দরকার নাই, কোণের কোনো ব্যাপার স্যাপার দরকার নাই। তাহলে কোণ যা থাকবে থাকুক, মুক্তিবেগের মান সবসময় হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ছুড়ে দিলে মুক্তিবেগ কোন ক্ষেত্রে বেশি? সমান, সেম, কোণের উপর ডিপেন্ড করে না, কোণের উপর ডিপেন্ড করে না। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 7 থেকে 4 10 মিটার। আচ্ছা যাই হোক, এগুলো তো এই অধ্যায়ের না, এটা এই অধ্যায়ের টপিক না, ঠিক আছে, এটা এই অধ্যায়ের টপিক না। একটি গ্রহের ব্যাসার্ধ উহার পৃষ্ঠদেশে জি এর মান যদি এত হয়, তাহলে পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান এত হবে? দেখি কত উচ্চতায়, জি প্রাইম, জি প্রাইম, তাহলে আর বাই, মেইন সূত্র হচ্ছে আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি, তাহলে জি প্রাইমের মান হবে 7,
আর জি এর মান হচ্ছে 10, 10.08কে আমরা 10 ধরলাম। এবার এটা আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, তাহলে 7/10 এর স্কোয়ার আর বাই আর প্লাস এইচ। 7 7 49, 10 10 কে 100, 7 7 49, 10 10 কে 100 আর আর প্লাস এইচ, তাহলে 49 আর 49 এইচ ইকুয়াল টু 100 আর। 100 আর থেকে 49 আর বাদ দাও, তাহলে 100 আর থেকে 49 বাদ দাও, 50 বাদ দিলে 50, আর এক বাদ দাও, 51 আর ডিভাইডেড বাই 49, 51 আর ডিভাইডেড বাই 49, তাহলে এইচ এর মান আর এর গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার। 100 7 7 49, 10 10 কে 100, তাহলে 7 7 49, 49 আর তারপর 49 এইচ ইকুয়াল টু 100 আর, কোনাকুনি গুণ করে দিলাম, আর এর স্কোয়ার। আচ্ছা এখানে তো একটু ভুল করে ফেলছি, সরি, এটা তো স্কোয়ার ছিল। তাহলে 7/10 স্কোয়ার সরাইতে হবে, রুট করতে হবে, 7/10 রুট, তাহলে √7 √10 ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ, সরি, তাহলে √7 আর √7 এইচ ইকুয়াল টু √10 আর, এবার এইচ ইকুয়াল টু তাহলে √10 মাইনাস √7 ডিভাইডেড বাই √7 ইন্টু আর, √7 ইন্টু আর। তো এই হিসাব করা তো মুশকিল, এই হিসাব করা যাচ্ছে না, তাহলে সূত্র আর একটা আছে, দেখি এটা দিয়ে মনে হয় সহজ হয়ে যাবে। জি প্রাইম 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। জি প্রাইমের মান 7 আর জি এর মান 10, 1 মাইনাস 2h বাই আর, তাহলে 2h ডিভাইডেড বাই আর এটা ইকুয়াল টু 1 মাইনাস 7/10, তাহলে নিচে 10, 2h ডিভাইডেড বাই আর নিচে 10, 10 মাইনাস 7 মানে 3, তাহলে অতএব h ইকুয়াল টু হবে 3 আর এর মান 6000 ডিভাইডেড বাই 20, তাহলে 0 0 কাটো, এই যে দেখছো 2 আর 600 যদি কাটে তাহলে 300, 2 আর 600 যদি কাটে তাহলে 300, 0 0 কেটে দিলাম, 2 আর 600 যদি কাটে 300, তাহলে 300 900, প্রায় 900 কিলোমিটারের কাছাকাছি, 900 কিলোমিটারের কাছাকাছি, 900 কিলোমিটারের কাছাকাছি। √10 মাইনাস √7 ভাগ √7 গুণ 6000, ধরো তো গুণ 6000, 1171, 1200, এখান থেকে অ্যান্সার আসে 1171, কিন্তু এটা তো ক্যালকুলেটর ছাড়া হিসাব করা মুশকিল, ঠিক আছে, এটা তো ক্যালকুলেটর ছাড়া হিসাব করা মুশকিল। এটা দিয়ে 900 হবে না, কারণ অনেক দূরে অ্যান্সার, এটা হবে না, এটা তাহলে এটা দিয়ে হবে না, হবে এটা দিয়ে, কিন্তু এটা দিয়ে হিসাব তো ক্যালকুলেটর ছাড়া করা মুশকিল। কত সালে 22-23 আসছে, হাই 22-23 আসছে, এটার অ্যান্সার এই যে 1200-র কাছাকাছি, মানে 1100 সামথিং, 1171 দশমিক সামথিং। যাই হোক, 2-1টা ম্যাথ এরকম আসবে, ভয় পাওয়ার কিছু নাই।
ভয় পাইও না, 2-1টা ম্যাথ এরকম থাকতে পারে। তার মানে এটা প্রায় 1200 কিলোমিটার। 7 এবং 7 না দিয়ে এখানে যদি 9 10 দিত কত সুন্দর হয়ে যেত। ওকে, তাহলে এই যে শেষ, বাদ বাকিগুলো এরকম পারবা, বাদ বাকি দেখবা কেপলারের 2টা ম্যাথ আছে, শেষ। তাহলে আমাদের মহাকর্ষ অধ্যায় ডান, ফুল প্যাকআপ, বুঝছো? মহাকর্ষ অধ্যায়ের কঠিন সহজ যা ছিল সবই সুন্দর করে একেবারে এই যে 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে ডান হয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ো, ভালো করে পড়ো, তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এই স্লাইডটা পড়ার পরে কোশ্চেন ব্যাংক ধরো, দেখবা কনফিডেন্স বেড়ে গেছে। 2-1টা কোশ্চেন একটু কঠিন থাকবে, সেটা কি করবা, উত্তর মুখস্থ করে ফেলবা, সেটা উত্তর মুখস্থ করে ফেলবা। 2-1টা কোশ্চেন একটু কঠিন তো থাকবেই, সেটা 2-1টা মুখস্থ করে ফেলবা, উত্তর মুখস্থ করে ফেলবা, যাতে তোমার পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে না হয়। তারপরও ক্যালকুলেশন করার যে ট্রিক্স সেগুলো কিন্তু দেখাই দিছি। ঠিক আছে, টাটা, তাহলে সবাই ভালো থেকো।